নমস্কার, এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের বিশেষ অনুষ্ঠানে আমাদের সকল দর্শক বন্ধুদের আরো একবার জানাবো অনেক অনেক স্বাগত। আরো একবার গুরুত্বপূর্ণ কিছু দিক নিয়ে আপনাদের সাথে আমরা আলোচনা করব। আপনারা জানেন আমাদের এই অনুষ্ঠানে যে কোনো ক্রিটিক্যাল বা ক্রনিক ডিজিজ নিয়ে আমরা আলোচনা করি। বেশ কিছু সমস্যা, যে সমস্যার সমাধান আপনি পাচ্ছেন না বা যে সমস্যার জন্য হয়তো আপনি অপারেশন বা ইনজেকশন নিতে ইচ্ছুক নন, সেরকম সমস্যার সমাধান এনবিপি থেকে রয়েছে। যখন এই প্রশ্ন আপনি করেন তখন অবশ্যই কিন্তু আমরা বলে থাকি হ্যাঁ রয়েছে, এখানে ট্রিটমেন্ট রয়েছে, মানুষ সুস্থ হচ্ছেন এবং দীর্ঘায়ু লাভ করছেন। মাঝে আবার একটা কথাও ওঠে যে ইউনানি মানে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের সাথে ক্যান্সার ট্রিটমেন্টের একটা যোগসূত্র রয়েছে। সত্যি কি এনবিপি তে ক্যান্সার ট্রিটমেন্ট হয়? আয়ুর্বেদ চিকিৎসকের আগে সত্যি কি করে দেখাচ্ছেন ক্যান্সারের ট্রিটমেন্ট? ক্যান্সারের ট্রিটমেন্ট কি ধরনের ট্রিটমেন্টের সঙ্গে যুক্ত এনবিপি, বা এখানে এনবিপি তে এসে ক্যান্সারে আক্রান্ত পেশেন্টরা কতটা ভালো হচ্ছেন? বিভিন্ন ধরনের প্রশ্ন আপনাদের মনে উকি মারে, কারণ জানি যে যেখানে এনবিপি সেখানে আপনাদের ভরসা, আপনাদের কৌতূহল কিন্তু লুকিয়ে থাকে এবং আপনারা আত্মবিশ্বাসী যে এনবিপি তে এলে যে কোনো ক্রিটিক্যাল সমস্যার সমাধান পাবেন। তাহলে ক্যান্সারের নামটা কেন বাদ যাবে? সত্যি এনবিপি কতটা কাজ করছে ক্যান্সার নিয়ে, এনবিপি তে আসা পেশেন্টরা কতটা ভালো রয়েছে, সেটা জানার অধিকার সম্পূর্ণভাবে কিন্তু আপনার রয়েছে। সে কারণে আজকে বিভিন্ন বিষয়ের আলোচনার পাশাপাশি একটু ক্যান্সার নিয়ে আমরা আলোচনা করব এবং আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের অভিজ্ঞ চিকিৎসক ডক্টর এস খান। প্রথমেই স্যারকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার। পাশাপাশি স্যার এই বিষয়টা নিয়ে একটু জানতে চাইবো যে ক্যান্সারের নাকি কোনো আনসার নেই, এটা আমরা সেই ছোটবেলা থেকে শুনে আসছি এবং জানি না কেন অনেক রোগী হয়তো অনেক ভয়ঙ্কর, তারপরও ক্যান্সার নামটা শুনলেই না কেমন একটা আতঙ্ক, কেমন একটা ভয় কাজ করে। প্রথমত একটু জানতে চাইবো যে সত্যি ক্যান্সারটা তো ভয়েরই রোগ, বা এটা তো মৃত্যুর দিকে আমাদের ঠেলে দেয়, এরকমই তো একটা রোগ, এই নামই তো ক্যান্সার। হ্যাঁ, আগে জানতে হবে ক্যান্সার কি, ক্যান্সার জিনিসটা কি, ক্যান্সার জিনিসটা কেন হচ্ছে বা ক্যান্সার কেন হয়, আর ক্যান্সারের ট্রিটমেন্ট তারপরে তো আসছে। আগে জানতে হবে ক্যান্সার কি। ক্যান্সারকে আমরা বাংলায় বলে দিই কর্কট রোগ হয়েছে, পেশেন্টকে দেখানো যায় যে বাংলায় কর্কট রোগ হয়েছে। তো ক্যান্সারের চিকিৎসা, এই যে বলা হয় না ক্যান্সারের চিকিৎসা নেই, এটা বলা হয় এই কারণে কারণ তাদের কাছে চিকিৎসা নেই, কারণ ক্যান্সার জিনিসটা কি সেটা ঠিক করে বোঝা যায় না। ক্যান্সার হচ্ছে একটা একটা রোগ, এমন একটা ডিজিজ, একটা সিমটম বেস ডিজিজ, যে আপনার বডির মধ্যে আমাদের অনেক সেল আছে, প্রচুর সেল আছে, মানে একটা সেল লাখ লাখ হাজার হাজার সেল নিয়ে আমাদের বডি তৈরি হয়। তো আপনার কোনো বাইরের কোনো ইটিওলজিক্যাল ফ্যাক্টরের কারণে বা বাইরের কোনো কজের জন্য বা আপনি শরীরের প্রতি কোনো অন্যায় করছেন, অত্যাচার করছেন, সেই কারণে আপনার কোনো একটা অ্যাবনর্মাল গ্রোথ হচ্ছে বডির মধ্যে কোনো না কোনো কোষে। আপনার ধরুন মানে মাথায় হতে পারে, মুখে হতে পারে, হাতে পায়ে, যে কোনো জায়গায় কোনো একটা গ্রোথ হচ্ছে, বা বডির মধ্যে, বডির বাইরে তো হতেই পারে, বডির মধ্যেও যে কোনো জায়গাতে কোনো একটা অ্যাবনর্মাল গ্রোথ হচ্ছে। তো সেই গ্রোথটা যখন আটকানো যাচ্ছে না, মানে একটা কি হয়, একটা ধরুন বাচ্চা ছোট থেকে বড় হয় তখন তো কি নর্মাল গ্রোথ হয়, কিন্তু অ্যাবনর্মাল গ্রোথ মানে কি, ধরুন আপনার একটা কোনো ফোড়া টাইপের কিছু হলো, যেটা অনেক সময় বলি টিউমার হয়েছে। তো টিউমার কিন্তু ক্যান্সার নয়, কিন্তু টিউমারটা কি হলো, যেমন টিউমারটা আপনার নর্মাল গ্রোথ হচ্ছে, আস্তে আস্তে টিউমারটা মেডিসিন দিয়ে বা আপনার লাইফস্টাইল ঠিক করেন, ঠিক হয়ে গেল। কিন্তু যখন দেখছেন আপনার টিউমারটা অ্যাবনর্মাল গ্রোথের দিকে যাচ্ছে, তখন আমরা কিছু টেস্ট করতে দিই, কিছু বায়োপসি টায়োপসি করতে দিই, তখন দেখতে পাই যে তার মধ্যে ক্যান্সারাস কিছু সেল আছে, যে সেলটা বাকি ভালো সেলগুলোকে নষ্ট করছে, সাথে খারাপ সেলটা আরো বেশি শরীরের মধ্যে ছড়িয়ে যাচ্ছে, একটা রোগ ছড়ানোর মতো ছড়িয়ে যাচ্ছে, পুরো ব্লাড সার্কুলেশনে, পুরো ব্লাডে এসে ছড়িয়ে যাচ্ছে। তখন ধরে নিতে হবে যে আপনার শরীরের মধ্যে পচন শুরু হয়েছে, মানে আপনার জিনিসটা বাইরে রডসে চলে যাচ্ছে, মানে পচে যাচ্ছে জায়গাটা। তখন সেটা বলা হয় যে আমার ক্যান্সার হয়েছে বা কর্কট রোগ হয়েছে। একদম ঠিক, এই বিষয় নিয়ে আলোচনায় আমরা ফিরে আসবো। অতিরিক্ত কোনো গ্রোথ মানেই সেটা ক্যান্সার, এরকম কোনো আতঙ্ক রাখবেন না। তবে সেটা ক্যান্সার যে নয় সেই প্রমাণটা কিন্তু আপনাকে পেতে হবে, কারণ কোনো কিছু রোগকে নিয়ে কিন্তু অবহেলা করবেন না। অবহেলা আপনাকে বিপদের দিকে কিন্তু ঠেলে দিতেই পারে। কে আছেন একটু দেখে নেবো। নমস্কার। নমস্কার। কে বলছেন বলুন। অজিত হালদার বলছি। অজিত হালদার বলছেন, কোথা থেকে বলছেন অজিত বাবু? বর্ধমান থেকে বলছি। বর্ধমান থেকে, বলুন কি সমস্যা আছে আপনার? সমস্যা হচ্ছে আমার পায়ে না একটা ফুসকুড়ি হয়েছিল 6-7 মাস আগে। হুম। ফুসকুড়ি আমি খুব চুলকাতে ছিল, তা আমি চুলকালাম না, ওটা দেখি মানে দিন ঘাটা হয়ে বেড়ে যাচ্ছে। এমনি ডাক্তার দেখিয়ে শুধু ওষুধ টষুধ লাগিয়েছি, তখন একটু শুকিয়ে এসেছিল। আবার না দেখছি ওটা চিং হচ্ছে, প্রচন্ড পরিমাণে চুল করছে। আচ্ছা, ওটা কি একটা জায়গাতেই হয়েছে না আপনার আরো অনেক একটা জায়গাটা ফুসকুড়ি, মানে আপনার গোড়ালির ঠিক গোড়ালির ঠিক ওই জায়গাটা হয়েছে? আচ্ছা আচ্ছা। তো এটা কতদিন ধরে হয়েছে বললেন? 5-6 মাস হয়ে গেছে। 5-6 মাস ধরে হয়েছে। আচ্ছা, এটা কি কোনো ব্যথা করছে? হ্যাঁ, যন্ত্রণা তো একটু আছে। আচ্ছা, ওটা সাইজটা কি আস্তে আস্তে বাড়ছে, এরকম কিছু হচ্ছে যে এটা আসলে বড়? হ্যাঁ, বাড়ছে স্যার, বাড়ছে। চিন্তিত হয়ে পড়েছি। ব্লাড বের হচ্ছে কি? হ্যাঁ, ব্লাড রক্ত বের হচ্ছে?
না থেকে পেকে যাচ্ছে। পেকে যাচ্ছে, মানে আচ্ছা সেটা যখন ইয়ে করছি থেকে পেকে যাচ্ছে। আচ্ছা আবার ওই যখন পুঁজটা বের করে দিচ্ছি মানে ইয়ে করে দিচ্ছি তখন শুকিয়ে যাচ্ছে, আবার 2 দিন পর আবার দেখছি ওটা ইয়ে হচ্ছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বলছি আপনি শুনুন। দেখুন, আপনি যেটা বলছেন সেটা আপনার সেরকম ভয়ের কিছু কারণ নেই। ওটা জাস্ট একটা স্কিনের একটা ইরাপশন হয়েছে বা স্কিনের একটা মাস গ্রোথ হচ্ছে, ওটা আস্তে আস্তে জিনিসটা পুরো ঠিক করতে গেলে আপনার ট্রিটমেন্ট করলে সেরে যাবে। বা আপনি আবার জিনিসটা আসুন, আমরা আপনি বললেন আমি সবই বুঝতে পারলাম, কিন্তু আপনার ধরুন ব্যথা করছে কিনা আপনি সেটা বলেন না, ব্যথা করছে না, জাস্ট ব্লাড কি হচ্ছে না, জাস্ট চুলকাচ্ছে, বড় হচ্ছে আস্তে আস্তে। তো জিনিসটা আপনি একবার আসুন, আমরা দেখি, বর্ধমানে তো আমাদের চেম্বার আছে, আপনি সেখানে এলে আমরা জিনিসটা দেখে বুঝতে পারবো কি হয়েছে। কারণ না দেখে কোনো কিছু রোগকে ডায়াগনোস করা ঠিক নয়, সেটা অ্যাকচুয়ালি অন্যায় বলতে গেলে। তো আপনি আসুন, দেখি কি হয়েছে, যদি কিছু হয়ে থাকে আমরা কিছু স্পেসিফিক টেস্ট দেবো, তার সাথে আগে ট্রিটমেন্ট শুরু করবো, ওটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। একদম। পৃথিবীতে ঈশ্বর অনেক কিছুই তৈরি করেছে, তার মধ্যে বোধহয় সব থেকে সুন্দর প্রাণী কিন্তু হচ্ছে অবশ্যই মানুষ। তাই মানুষ যখন বুদ্ধি এবং এত সৌন্দর্য নিয়ে পৃথিবীতে এসেছে, তখন তাকে ধরে রাখার দায়িত্ব অবশ্যই মানুষের নিজের। মানুষের প্রচুর বুদ্ধি রয়েছে, বুদ্ধি দিয়ে এত কিছু জয় করতে পারছে, আর আপনি শুধুমাত্র আপনার স্বাস্থ্যের দিকে নজর রাখতে পারবেন না, এটা তো কখনোই হতে পারে না। সে কারণে দেখুন স্ক্রিনে কিন্তু যাচ্ছে আমাদের ফোন নাম্বার 9830235557 বা 37। এই নাম্বারে ফোন করুন, কথা বলুন। আপনার যে কোনো ছোট্ট একটা ফুসকুড়ি হোক বা বড় কোনো সমস্যা হোক, কোনোটাই কিন্তু অবহেলার পাত্র নয়। তাই অবশ্যই যত্ন সহকারে ট্রিটমেন্ট করুন এবং তাড়াতাড়ি ভালো হন। স্যার আমাদের খুব সুন্দরভাবে বোঝাচ্ছিলেন ক্যান্সার বিষয়টা নিয়ে। স্যার আরেকটু শুনবো আমরা। ধরুন আমি একটা এক্সাম্পল দিয়ে বলি যে কারোর লাং ক্যান্সার হয়েছে, লাং মানে ফুসফুসে ক্যান্সার হয়েছে। তো লাংসের আমাদের কাজ কি? লাংসের কাজ হচ্ছে লাংসের মধ্যে কিছু পর্দা থাকে, একটা বেলুনের মতো লাংস হচ্ছে। আপনি যখন ইনহেল করছেন মানে অক্সিজেন নিচ্ছেন তখন লাংসটা ফুলছে, আবার যখন ছাড়ছে সেটা আস্তে আস্তে চুপসে যাচ্ছে। এবারে আপনি ধরুন কোনো কারণে দীর্ঘদিন ধরে আপনি সিগারেট মানে স্মোক টোক করছেন, বা আপনার এখন তো আমাদের বাতাসে AQI দেখতে পাচ্ছেন কতটা ক্ষতিকারক হয়ে গেছে বাতাস। আপনি স্মোক করুন বা না করুন, আপনার শরীরের মধ্যে একটা PM2.5 পার্টিকেল শরীরের মধ্যে ঢুকছে আমাদের। তো এবারে আপনার দীর্ঘদিন ধরে আপনার বেলুন, ধরুন একটা বেলুনের মধ্যে দীর্ঘদিন ধরে কোনো ধুলোবালি ঢুকতে থাকে, সেই বেলুনটা ফেটে যাবে। তারপরে আপনার লাংসে কি হচ্ছে, আস্তে আস্তে ইনফেক্টেড হচ্ছে। তখন দেখবেন আপনার লাংসের যে অ্যালভিওলাই থাকে বা লাংসের যে পর্দা থাকে, সেই পর্দাগুলো আস্তে আস্তে ইনফেকশনের জন্য সোয়েলড হয়ে যাচ্ছে, মানে নর্মাল যে সাইজ থাকে সেই সাইজ থেকে সাইজে বড় হয়ে যাচ্ছে। তখন দেখবেন আপনার কি দেখা যাচ্ছে, আপনি তো বাড়িতে বলবেন কি হচ্ছে আমার, আপনি দেখবেন আপনার শ্বাসকষ্ট হচ্ছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে, কাশি হচ্ছে, কেসে কেসে আপনার মানে গলা শুকিয়ে যাচ্ছে কিন্তু কাশি বন্ধ হচ্ছে না, মানে কারণ আপনার লাংসের মধ্যে ইনফেকশন হয়ে গেছে। তখন আপনি একটা এক্সরে করবেন, দেখবেন লাংসের মধ্যে আপনার কোনো একটা পর্দার মধ্যে ইনফেকশন হয়েছে, সোয়েলিং হয়ে গেছে, এমনকি আপনার যে ইয়েগুলো থাকে সেটা ঠিকঠাক করে কাজ করছে না, যে ভিতরে অর্গানগুলো থাকে কাজ করছে না। তখন আপনি ডিলিট করতে পারেন টেস্ট করলে যে আপনার হয়তো লাং ক্যান্সার হয়েছে, টেস্ট করলে বেরোবে, টেস্ট না করলে কিন্তু বেরোবে না। লাং ক্যান্সার বাড়ি থেকে বুঝে কিছু বোঝা যাবে না। এবারে তার আগে হয় সিওপিডি, মানে ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ। আপনার সিওপিডি যদি থাকে, আপনি তারপরও সিগারেট স্মোকিং করা বা না ছাড়েন, বা আপনি যদি তারপরও বাইরের এয়ারে ইতে আসেন, মানে নিজের মাস্ক ইউজ না করেন, নিজেকে মানে প্রোটেক্ট ভাবে না রাখেন, তাহলে আপনার কিন্তু সিওপিডিতে ক্যান্সার হতে পারে। তো ক্যান্সার হলে যেমন কি হয়, তখন আপনার লাংসটা আস্তে 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 আপনি নিঃশ্বাস নিতেই পারবেন না, আপনাকে তখন আপনাকে নেবুলাইজার দেওয়া হবে, বাইরে থেকে আপনাকে পাপ নিতে বলা হবে। এই করতে করতে তখন ধরা পড়ে লাং ক্যান্সার। এই হচ্ছে ব্যাপার একটা। একদম, মানে লাংস ক্যান্সার যদি আমার ওরকম কোনো স্টেজে আমি থাকি স্যার, তাহলে আমার সিমটমস কি এটাই হবে যে আমার নিঃশ্বাস নিতে একটু কষ্ট হচ্ছে? নিঃশ্বাস নিতে কষ্ট হবে, তখন তাকে যদি তার কোনো নেশা থাকে তাকে ছাড়তে হবে। সেই সাপোজ সিগারেট বিড়ি খেতে থাকে, তার কিন্তু জিনিসটা ক্যান্সারের দিকে ধরে রাখুন, চলেই গেছে বলতে বা চলে যাবে আর কি। অনেকে বলে থাকেন আমি না ভীষণ জেদি মানুষ। কি তার জেদ যে তার বুঝতে পারছে তার সে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, তাও সে স্মোক করা ছাড়বে না। সত্যি কথা বলতে আপনার এই জেদকে আমরা কেউ তোয়াক্কাই করি না। জেদি মানুষ আমি তাকেই বলবো যে সে জেদ দেখায় যে আমি সুস্থ থাকবো, আমি সুন্দর থাকবো, আমি দীর্ঘদিন ভালো থাকবো, আমি নিজে ভালো থাকবো, আমার আশেপাশে প্রত্যেককে ভালো রাখবো। এই জেদকে আমরা রেসপেক্ট করি, কিন্তু অযথা এরকম কোনো জেদ করবেন না যেটা আপনার বা আপনার পরিবারের জন্য কিন্তু মানে সমস্যার কারণ হয়ে দাঁড়াবে। কে আছেন একটু শুনে নেবো চট করে। নমস্কার। হ্যালো, হ্যাঁ বলুন। আমি বাঁকুড়া থেকে সঞ্জয় দত্ত বলছি। হ্যাঁ, বয়স কত আপনার? বয়স 37। কি সমস্যা হচ্ছে এখন? সমস্যা হচ্ছে আমার মাথায় প্রচুর চুল পড়ছে, শীতকালে এলে প্রচুর চুল পড়ে। আচ্ছা আচ্ছা, খুশকি আছে মাথায়? হ্যাঁ, খুশকি হালকা, অতটা নেই। আচ্ছা, এই যে চুল পড়ছে বলছেন, এই শীতকালে হয় না অন্যান্য সিজনে ওটা হয়? না, বেশি আমার এই শীতকালেই হয়। এই শীতকালেই হয়। আচ্ছা, আপনার কি স্কিনের কোনো মানে ফাটাফাটি হয় বা স্কিন ফেটে যাচ্ছে? না। হয় না, শুধু চুলটা পড়ে আছে। অনলি চুল পড়ে। চুল পড়ে যাচ্ছে, ঠিক আছে, বলছি আপনি শুনুন। দেখুন, চুল পড়া শীতকালে মেইন কারণ হচ্ছে শীতকালে ড্রাই ওয়েদার। শীতকালে ওয়েদারের মধ্যে আপনার হিউমিডিটি কম থাকে, মানে শীতকালে বাতাসে জলীয় বাষ্প কম থাকে। তো ওয়েদার যখন ড্রাই থাকে, আমাদের চুলের মাথার নিচে যে স্কাল আছে, মানে আমাদের চুলের একটা গোড়া আছে, সেই গোড়াটা আস্তে আস্তে আপনার রুক্ষ হয়ে যায়। তো আপনি যদি প্রপার ভাবে ধরুন আপনার বডিতে মধ্যে ওয়াটার না থাকে, আপনি যখন জল সারাদিনে কম খাচ্ছেন, আপনার দরকার 3 লিটার জল, আপনি খাচ্ছেন 1.5 থেকে 2 লিটার জল, শীতকাল ঠান্ডা লাগছে জল খাচ্ছেন না, তখন আপনার শরীর ড্রাই হতে থাকবে। এবার আপনি যদি প্রপার
কোনো ধরুন তেল শ্যাম্পু যেটা ইউজ করছেন সেটা আপনার কাজ না করে উল্টে হিতে বিপরীতে আপনার স্কিনটাকে ড্রাই করে দিচ্ছে। এবারে স্কিন ড্রাই হলে যেমন আমাদের যেমন স্কিনের থেকে অনেক সময় ছাল উঠতে থাকে বা কোনো দেখবেন দাগ করলে দাগ হয়ে যাচ্ছে, সেরকম মাথারও আমাদের যে ছাল ওঠে সেটা খুশকি বলছে সেটাকে আমরা। এবার আপনার খুশকি না চুলটা উঠছে কারণ চুলের গোড়াটা মজবুত হচ্ছে না। তা আমাদের চুলের জন্য হেয়ার অ্যান্ড স্কিনের জন্য একটা ভালো আলাদা ডিপার্টমেন্ট আছে রা এলিগেন্স বলে, সেখানে আমরা চুলের ট্রিটমেন্ট বা স্কিনের ট্রিটমেন্ট করে থাকি। আপনি প্রথমে বাঁকুড়াতে চেম্বারতে আসুন, সেখানে এসে আপনি আপাতত মেডিসিন শুরু করুন। আমরা কিছু মেডিসিন দেবো আপনাকে এটার জন্য, যাতে আপনার আস্তে আস্তে চুলের গোড়াটা মজবুত হয়, এমনকি বডির মধ্যে বা আপনার ব্রেনের মধ্যে ব্লাড সার্কুলেশন ঠিকঠাক থাকে। যদি ব্লাড ঠিকঠাক জায়গায় পৌঁছায় আমাদের চুলের গোড়াতে তাহলে কিন্তু আমাদের চুলটা আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে। আর আপনি একটু সারাদিনে ঠিকঠাক করে জল খাবেন, মিনিমাম 3 থেকে 4 লিটার জল কিন্তু খাবেন শীতকালেও। তাহলে আপনার বডির মধ্যে ওয়াটার ঠিক থাকবে, বাইরে ওয়েদার যেমনই হোক না কেন আপনার আস্তে আস্তে চুল পড়াটা বন্ধ হবে, সাথে আপনাকে কিছু মেডিসিন দিয়ে এটা বন্ধ করে দেবো আমরা। একদম। ক্যান্সারের মতন একটা গুরুতর বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করছি। স্যার লাংস ক্যান্সার নিয়ে আলোচনা করছিলেন, কিন্তু শুধুমাত্র লাংসেই কি আমাদের ক্যান্সার হয়? ক্যান্সার তো বিভিন্ন জায়গায় হতে পারে এবং নারী পুরুষ নির্বিশেষে আমাদের ক্যান্সার কিন্তু হতে পারে। স্যার থেকে শুধুমাত্র একটা বিষয় একটু জানতে চাইবো স্যার, যে এনবিপিতে আপনি দীর্ঘদিন ধরে রয়েছেন, প্রচুর চেম্বার আপনি করছেন, এত পেশেন্টকে আপনি দেখছেন, এনবিপির অভিজ্ঞ চিকিৎসক হিসেবে আমাদের পেশেন্টরা যখন প্রশ্ন করেন আপনাকে যে ক্যান্সারের কতটা ভালো ট্রিটমেন্ট পাচ্ছি, কেন আমরা এনবিপিতে আসবো, এনবিপিতে আলাদা কি পাচ্ছি, তো সেখানে উত্তরটা কি থাকে স্যার? হ্যাঁ, ক্যান্সারের অ্যাকচুয়ালি আপনাকে বুঝতে হবে যে ক্যান্সার আপনি পেশেন্টটা ধরা পড়েছে কবে আর পেশেন্টকে নিয়ে আসছেন কবে। আপনি ধরুন ক্যান্সার ধরা পড়লো আপনার পেশেন্টে 2015-16 সালে, আপনি পেশেন্টকে নিয়ে আসেন 2025 সালে। সেই 10 বছর ধরে আপনি তাকে বিভিন্ন জায়গায় নিয়ে গেছেন, এরকম কিন্তু হয় যে ক্যান্সারের পেশেন্ট 10 বছর বেঁচে থাকে, এরকম না যে বাঁচি থাকে না। তো এবারে আপনি যদি কোনো পেশেন্টকে ধরুন ধরা পড়েছে আজকে, আপনি কালকে নিয়ে চললেন, একদম ইনিশিয়াল স্টেজে আছে, আমরা কথা দিতে পারি আপনার ক্যান্সারটা 1 বছরের মধ্যে তার সেরেও যাবে, 1 বছর লাগবে না তার সেরে যাবে, কারণ তাকে আপনি ইনিশিয়াল স্টেজে এনেছেন, তার সেই মুহূর্তে বডিতে সেলটা জাস্ট তবে নষ্ট হতে শুরু করেছে। কিন্তু আপনি একটা পেশেন্টের ক্যান্সার হয়েছে 3-4 বছর আগে বা আপনার 1 বছর 2 বছর আগে, আপনি বিভিন্ন জায়গায় ট্রিটমেন্ট করাচ্ছেন, বিভিন্ন কিছু করাচ্ছেন, কেমো রেডিও আরো যা যা থেরাপি হয়, আপনি রেডিয়েশন দিচ্ছেন, কেমো দিচ্ছেন, বিভিন্ন কিছু করাচ্ছেন, লাপরে যখন দিচ্ছেন কোথাও কিছু হচ্ছে না, সব জায়গা থেকে ফিরিয়ে দিচ্ছে বা আপনি কোনো আশা পাচ্ছেন না, তখন লাস্টে আপনি আসেন আয়ুর্বেদের কাছে যে এখানে কিছু একটা ম্যাজিক হয়ে যাক, তখন আপনার জিনিসটা লেট হয়ে যাবে অলরেডি। কারণ আমরা যখন কেমো রেডিও নিই সেটা হচ্ছে কি বলুন তো, একটা মানে আপনাকে কেমো রেডিয়েশন দিয়ে মানে একটা অ্যাটমিক রে দিয়ে আপনার সেই সেলটাকে পুড়িয়ে দেওয়া হয়। এবারে সেই যে খারাপ সেলটা পুরো হলো সেটা ভালো কথা, কিন্তু খারাপ সেলের সাথে কিছু ভালো সেল আপনার নষ্ট হয়ে যাচ্ছে, কারণ আপনার সেলগুলো তো একটা সাথে লেগে আছে। এরকম তো না যে খারাপ সেলটা একদিকে আছে ভালো সেলটা একদিকে আছে, তা তো নয়। খারাপ সেল ভালো সেল একসাথে মিলেমিশে থাকে। এবারে আপনি যখন সেটাকে বাইরে থেকে রে দিয়ে পড়াবেন, খারাপ সেলটাও নষ্ট হবে, সাথে ভালো সেলটাও নষ্ট হবে। তা কি হলো, আপনার শরীরে সেল ড্যামেজ আস্তে আস্তে হবে। তো সেল ড্যামেজ হতে হতে কি হবে, আপনার শরীরে একটা সেলটাই তো বডিটা ধরে রেখেছে, সেল যদি নষ্ট হয় কি করে কাজ, আস্তে আস্তে বডি দুর্বল হয়ে যাবে। বাইরে থেকে পেশেন্টকে দেখে বোঝা যাবে না কি হয়েছে, কিন্তু ভেতরে ভেতরে পেশেন্ট দুর্বল হয়ে যাবে, কোনো না কোনো দিন দেখবেন হঠাৎ করে হার্ট ফেল করে মারা গেল। এইগুলো ক্যান্সার এই জিনিসটা কিন্তু মেনলি হয়, পেন হয়েছে বা ক্যান্সারের জন্য কোনো কারণে কিছু ব্লাস্ট করে মারা গেছে বা টিউমার ব্লাস্ট করেছে, এগুলো হয় না। হয় মেনলি এটা যে পেশেন্ট বাইরে থেকে দেখতে ভালো আছে কিন্তু ভেতরে ভেতরে তার পুরো শরীরটা একদম মানে দুর্বল হয়ে গেছে, বারবার 30 বার 20 বার কেমো নেওয়ার জন্য আস্তে আস্তে পেশেন্ট কোনো না কোনো কারণে হার্ট অ্যাটাক করে গেল বা স্লিপ খেয়ে পড়ে গেল, যে মারা গেল। তো এই জন্য পেশেন্টকে ফার্স্ট স্টেজে নিয়ে আসুন। ফার্স্ট স্টেজে নিয়ে আসলে ক্যান্সারের ট্রিটমেন্ট একদম 100% আছে। আপনার যে ক্যান্সারই হোক না কেন, সে ঠিকঠাক করে কথা শুনে ঠিকঠাক ডায়েট কন্ট্রোল করে তার ক্যান্সার কিন্তু ছেড়ে যাবে আস্তে আস্তে। একদম, কারণ আমাদের কাছে এরকম প্রচুর পেশেন্ট রয়েছে যাদের অলরেডি কেমো রেডিয়েশন কিন্তু স্টার্ট হয়ে গিয়েছে, তারপর তাদের মনে হয়েছে যে এনবিপিতে দেখি না দ্বিতীয় অপশন কি রয়েছে, কেমো রেডিয়েশন ছাড়া কি ভালো হওয়া সম্ভব রয়েছে? তো সবকিছু প্রশ্নের উত্তর এনবিপির কাছে হ্যাঁই রয়েছে। তবে আপনি যদি চেম্বার অব্দি আসেন তাহলে সেই হ্যাঁ উত্তরটাকে জীবনে কাজে লাগাতে পারবেন। আর যদি শুধু টিভির পর্দার মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখেন তাহলে এর প্রভাব আপনার পর্যন্ত কিন্তু পৌঁছবে না। কে আছেন একটু বলবেন? নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি বারুইপুর থেকে আশিস গাইড বলছি। হ্যাঁ বলুন দাদা, কি সমস্যা আছে? বলছি সমস্যাটা আমার না, আমার ওয়াইফের হচ্ছে। অ্যাকচুয়ালি ওয়াইফের বয়স এখন 27+, কিন্তু বিগত 2-2.5 বছর ধরে দেখছি শীতকালে এই কোমর ব্যথা পা ব্যথা এই প্রবণতাটা অতিরিক্ত বাড়ছে, ইভেন রীতিমতো উঠতে পারছে না সকালবেলা। এই 27 বছর বয়সে মাত্র? হ্যাঁ 27 বছর বয়সে। আচ্ছা। এমন অবস্থায় আমি হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করেছিলাম, তো সাময়িকভাবে উপকৃত হয়েছিলাম, আবার কেসি। তো আপনি যদি ডাক্তারবাবু কিছু সাজেশন দেন তো উপকৃত। আচ্ছা, আপনার ওয়াইফের ক বছর ধরে হচ্ছে বলেন? 2 বছর ধরে লাস্ট? হ্যাঁ 2-2.5 বছর ধরে। আচ্ছা, আপনার ওয়াইফের কি মানে বাচ্চা টাচ্চা হয়ে গেছে? না এখনো বেবি। এখনো বাচ্চা হয়নি। আচ্ছা, তো এই যে জিনিসটা হয়েছে বলছেন 2 বছর আগে কিছু ছিল না, 2 বছর পর থেকে এটা হচ্ছে, তাই তো? হ্যাঁ মানে লাস্ট 2 বছর ধরে, মানে 2023 থেকে আমি এটা ফলো আপ করি। আচ্ছা আচ্ছা, পেটের সমস্যা আছে কোনো? না পেটের কোনো প্রবলেম কিন্তু নেই, কিন্তু গা হাত ব্যথা বলতেই থাকে এবং সকাল 10টা সাড়ে 10টা অব্দি বিছানাতে এই রয়েছে। আচ্ছা, কোনো ব্লাড টেস্ট তারপরে করে? গেলা পারলে আস্তে আস্তে গা হাত পা ব্যথা। কোনো ব্লাড টেস্ট করেছেন? কিন্তু না ব্লাড টেস্ট তো দেয়নি আমাকে হোমিওপ্যাথি আচ্ছা, ডাক্তার। এমনি মেডিসিন দিয়ে যাচ্ছে। ঠিক আছে, বলছি শুনুন। দেখুন, আপনি যেটা বলছেন যে জয়েন্টে ব্যথা করছে, আগে তো আমাদের ব্লাড টেস্ট করতে হবে, কারণ ব্যথা আমাদের 2 রকমের হয়, একটা হচ্ছে রিউমাটেড আর্থ্রাইটিস, একটা হচ্ছে অস্টিওআর্থ্রাইটিস। এবারে যেহেতু বলছেন আপনি কোমর ব্যথা করছে, সেটা রিউমাটেড হওয়ার চান্সটা কম, যেহেতু পেটের কোনো সমস্যা ওনার নেই।
তো ওনার ধরুন অস্টিওআর্থ্রাইটিস হয়েছে, কিন্তু আপনি একটা আগে এক্সরে করুন, কোমরের এক্সরে করুন, আর যে জয়েন্টটা ব্যথাটা একটা এক্সরে করুন, এক্সরে দেবেন, রিপোর্টে পরিষ্কার দিয়ে দেবে আপনার কি হয়েছে বা কি সমস্যা হচ্ছে। আপাতত ওনাকে এটা করুন, করে ওনাকে এখন ভারী জিনিসপত্র তোলা ওঠানামা কাজ করতে বারণ করুন। আর শীতকালে ব্যথা হচ্ছে কারণ কি বলবো, শীতকালে আমাদের ওয়েদার ঠান্ডা থাকে, এবার বডির মধ্যে টেম্পারেচার ঠিকঠাক করে যদি বডি মেনটেন করতে না পারে, তখন কি হয়, জয়েন্টে জয়েন্টে ল্যাকটিক অ্যাসিড জমে যায়। এবার সেই অ্যাসিডের কনজেশনের জন্য আপনার ওখানে পেন শুরু হয়। আর সকালে ঘুম থেকে ওঠার সময় কি হয়, আমাদের তো যখন ঘুমে আমরা, আমাদের ব্রেনও একটা রেস্টে থাকে। এবার আপনি উঠে যদি হঠাৎ করে সকালে যখন অ্যাক্টিভ হবেন না, আপনার সেই সেলটা বা সেই জয়েন্টটা আপনার অ্যাক্টিভের জন্য প্রস্তুত নেই। তো ওই জন্য হঠাৎ করে একটা মানে আচমকা প্রিকিং পেন হবে, কিন্তু আস্তে আস্তে পেনটা কিন্তু কমে যাচ্ছে, কিন্তু সকালে ঘুম থেকে উঠে পেন হবে। এই পেনটা হয় এই কারণে, কারণ আপনার ওই বডি সেই মুহূর্তে প্রস্তুত নয় সেটা করার জন্য। সাথে সাথে আপনার জয়েন্টে জয়েন্টে ল্যাকটিক অ্যাসিড জমে আছে, সেই অ্যাসিডটা তো আস্তে আস্তে ওখান থেকে সরতে হবে। তো সেই জন্য সকালে পেনটা হয়, আস্তে আস্তে কমে যাচ্ছে। তো এটা ট্রিটমেন্ট তো আছে অবশ্যই। আপনি আপাতত ওনাকে বাড়িতে শুষ্ক সেক নেওয়া করেন, কোনো ঠান্ডা সেক নেবে না, কোনো ঠান্ডা খাবার খাবে না, বাসি খাবার মানে পান্তা ভাত এসব কিছু খাবে টাবে না। আপাতত খাওয়া দাওয়া ঠিক করতে বলুন, গরম সেক নিতে বলুন। আস্তে আস্তে দেখবেন এটা টুকটাক ঠিক হবে, একটা এক্সরে করে চলে আসুন, ট্রিটমেন্ট করতে সেরেই যাবে এটা আস্তে আস্তে, কোনো চিন্তা কোনো কারণ নেই। একদম সঠিক সময়ে সঠিক জায়গায় যদি আপনি চলে আসেন তাহলে সত্যি চিন্তার কিন্তু কোনো কারণ নেই। কিন্তু এই যে আসছি, দেখছি, ভাবছি, করছি, করব, এই ভাবতে ভাবতে বা করতে করতে কিন্তু আমরা ওই ভালো সময়টাকে পার করে খারাপের দোরগোড়ায় কিন্তু পৌঁছে দেয়। তো প্লিজ সময়কে কাজে লাগান, সঠিক কাজ সঠিক সময় করুন। চট করে একটু বলে রাখবো যে কোথায় কোথায় আমাদের চেম্বার রয়েছে। চেম্বারগুলো মোটামুটি আপনারা প্রত্যেকেই জানেন, প্রত্যেকটি জেলাতে কিন্তু আমাদের চেম্বার রয়েছে। যেরকম মেচেদায় আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন চেম্বার ডক্টর এন ভট্টাচার্যকে আপনারা পাচ্ছেন। খড়গপুরে কিন্তু এবার পাচ্ছেন ডক্টর বি শর্মাকে। যারা পশ্চিম মেদিনীপুরের দিকের বন্ধুরা রয়েছেন, দীর্ঘদিন ধরে কিন্তু রিকোয়েস্ট করছিলেন যে ডক্টর বি শর্মাকে একবার পেতে চাই, তো অবশ্যই স্যার কিন্তু যাচ্ছেন খড়গপুর চেম্বারে। তো স্ক্রিনে দেওয়া নাম্বারে প্লিজ একটু ফোন করুন আর নামটা লিখিয়ে ফেলুন। পাশাপাশি বলবো যে শিলিগুড়িতে আমাদের চেম্বার রয়েছে, ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন। বহরমপুর এবং কৃষ্ণনগর চেম্বারে ডক্টর এ হালদারকে পাচ্ছেন। জামশেদপুর চেম্বারে কিন্তু পেয়ে যাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে পাচ্ছেন। পেয়ে যাচ্ছেন আপনারা গঙ্গারামপুরের ডক্টর এস ঘোষালকে, পেয়ে যাচ্ছেন হেরিয়াতে আপনারা ডক্টর বি শর্মাকে, পেয়ে যাচ্ছেন অবশ্যই আরামবাগ চেম্বারে ডক্টর এ হালদারকে পাচ্ছেন। ক্যানিং চেম্বারে পেয়ে যাচ্ছেন ডক্টর আর দেকে। চেম্বার রয়েছে অবশ্যই আসানসোলে, আসানসোলে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে। বর্ধমানে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে এবং অবশ্যই আপনারা পেয়ে যাচ্ছেন বাঁকুড়াতে ডক্টর এ হালদারকে। মালদায় পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে। দুর্গাপুর চেম্বারে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে। কাকদ্বীপে পাচ্ছেন ডক্টর এস খানকে। পুরুলিয়ায় পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে। কোচবিহারে আমাদের চেম্বার রয়েছে, পেয়ে যাচ্ছেন ডক্টর এস খানকে। বোলপুরে পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে। ঝাড়গ্রামে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে। বনগাঁয় পেয়ে যাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে। গুয়াহাটিতে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে। ডিব্রুগড়ে আমাদের চেম্বার থাকে এবং সেখানে কিন্তু অবশ্যই পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে। হলদিয়া চেম্বারে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে। রায়গঞ্জে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে। আগরতলা চেম্বারে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে এবং শিলচরেও আপনারা কিন্তু পাচ্ছেন ডক্টর বি শর্মাকে। আলিপুরদুয়ার চেম্বারেও কিন্তু থাকছেন ডক্টর বি শর্মা। অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু আপনাদের ফোন করতে হবে এবং কথা বলতে হবে। এছাড়া কলকাতাতে কিন্তু আমাদের চেম্বার রয়েছে। কলকাতায় আপনারা কিন্তু মধ্যমগ্রামে কিন্তু আমাদের চেম্বার পেয়ে যাচ্ছেন। চেম্বার কিন্তু আপনারা অবশ্যই কিন্তু পাচ্ছেন এদিকে হাজরা শিশুমঙ্গল হসপিটালের একদম অপোজিটে খিদিরপুরের চেম্বার পাচ্ছেন। হাতিবাগান একটি গুরুত্বপূর্ণ চেম্বার, সেখানেও কিন্তু আপনারা চেম্বার পাচ্ছেন। হাওড়ায় শিবপুর, বাল্টিগুড়ি বাজার, দাসনগর এবং বেলুড়ে চেম্বার পাচ্ছেন। দক্ষিণ চব্বিশ পরগনার বন্ধুরা আমতলায় কিন্তু চেম্বার পাচ্ছেন। স্ক্রিনে পাচ্ছেন আমাদের দুটি নাম্বার 9830235527 বা 37। এই নাম্বার দুটিতে ফোন করুন, কথা বলুন এবং শীঘ্রই আপনার কাছাকাছি চেম্বারে যোগাযোগ করুন। কে আছেন বলবেন? নমস্কার। হ্যালো। হ্যালো। হ্যাঁ বলুন, কে বলছেন? হ্যালো, নমস্কার। নমস্কার, কে বলছেন? দীপিকা বলছি। কোথা থেকে? হুগলি, হুগলি। হুগলি থেকে বলছেন। আচ্ছা বলুন, কি সমস্যা আছে? সমস্যা বলতে সর্দিটা না একদম যাচ্ছে না, এত মেডিসিন খাচ্ছি, এত কিছু করছি, সর্দিটা বসেই আছে, এটা রয়েই যাচ্ছে। আচ্ছা, বয়স কত এখন? 19 বছর। 19 বছর বয়স মাত্র। আচ্ছা, সর্দি কি শীতকালে হয় না সারা বছর সিজনাল চেঞ্জ এটা হয়? সারা বছরই আছে কিন্তু শীতকালটা একটু বেশি। শীতকালটা একটু বেশি হয়। আচ্ছা, অ্যালার্জি কোনো টেস্ট করেছিলেন? হ্যাঁ বলুন। অ্যালার্জি কোনো টেস্ট করেছেন? অ্যালার্জি আইজি কোনো না না টেস্ট না, করেছেন? অ্যালার্জি টেস্ট করানো হয়নি। আচ্ছা, হাঁচি হয় হ্যাঁ, প্রচুর? বলুন। হাঁচি হয় প্রচুর? হাঁচি হয়? হাঁচি হাঁচি হ্যাঁ, তুমি হাঁচি হয়, হাঁচি হাঁচি হয়। হয়। আচ্ছা ঠিক আছে, আমি বলছি আপনি শুনুন। দেখুন, যেটা বললেন এই কম বয়সের মধ্যে এই সর্দি যাচ্ছে না, বসে আছে, কারণ কেন বসে আছে? আপনি হয়তো একটা মেডিসিন খাচ্ছেন বাইরে থেকে, আপনার অ্যান্টিবায়োটিক বা কিছু খেয়ে আপনার সেটা উপর থেকে সর্দি সেরে যাচ্ছে, ভেতরে বসে আছে, আপনার আবার 7 দিনের মধ্যে ঠান্ডা লেগে যাচ্ছে। আপনাকে তো কফটা বের করতে হবে। কফটা বের করার জন্য আপনি যে মেডিসিন খাচ্ছেন না কেন, অ্যালোপ্যাথিক হোক যাই হোক, সেটাতে কি হচ্ছে, আপনাকে সাময়িকভাবে উপর থেকে আপনার কফটা বের করে দিচ্ছে, ভেতরে আপনার বুকে কফটা বসে যাচ্ছে, আর এই জন্য বারবার ঠান্ডা লাগছে আপনার।
সাথে বলছেন সর্দিও হচ্ছে আর হাঁচিও বলছেন হচ্ছে। হাঁচি টাচি কারণ হচ্ছে আপনার অ্যালার্জি আছে ধরে নিতে হবে আপনাকে। তো একটা আপাতত একটা ব্লাড ফর আইজি টেস্ট করান। আইজি টেস্ট করলে অ্যালার্জি আছে কিনা কতটা আছে আনতে পেরে যাবেন। অ্যালার্জি আমার ধরা পড়লে আপনাকে আপাতত চিংড়ি মাছ, ডিম, বেগুন এগুলো খাওয়া এখন বন্ধ করতে হবে। আপনাকে নাক মুখ ঢেকে রাখতে হবে, ধুলোবাড়ি থেকে নিজেকে সামনে রাখতে হবে। ধুলোবাড়িতে প্রচুর এখন বেশি হাঁচি হচ্ছে আমাদের। আর অ্যালার্জি পেশেন্টদের ধুলোবাড়ি এমনিতে অ্যাভয়েড করতে হবে। তো আপনি একটা চটজলদি করে একটা আইজি টেস্ট করে নিন, করে দেখুন কেমন কি আছেন। আপাতত আপনি বাড়িতে এই মুহূর্তে এটা করতে পারেন, সকালবেলা উঠে 4-5টা তুলসী পাতা আর 2 চামচ করে মধু খেতে পারেন। এটাতে আপনার কাজ করবে। সারাদিন বাড়ির মধ্যে যখন থাকবেন, রাত্রেবেলায় শুতে যাওয়ার আগে গরম জল খাবেন, সকালে উঠে হালকা গরম করে উষ্ণ জল খাবেন। তাহলে কি হবে, ঠান্ডাটা লাগবে না। আর দয়া করে কোনো অ্যান্টিবায়োটিক খাবেন না। অ্যান্টিবায়োটিক যদি খেয়ে নেন আপনি, তাহলে কিন্তু আপনার ওই কফটা জমেই থাকবে আর ভবিষ্যতে সেটা আপনার অন্য কোনো রোগ হতে পারে সেখান থেকে। একদম। সে কারণেই কিন্তু যোগাযোগের প্রয়োজনীয়তা রয়েছে। প্রত্যেককে বলবো, দেখুন অল্প বয়সেও কিন্তু বয়স্কদের মতো রোগ দেখা দিচ্ছে। 19 বছর বয়স সর্দি কাশি ছাড়ছে না, 27 বছর বয়স কোমর ব্যথায় উঠতে বসতে পারছেন না। তো বয়সের আগে স্যার আমরা কি সত্যি বার্ধক্যের দিকে এগিয়ে যাচ্ছি না? হ্যাঁ, অ্যাকচুয়ালি ওটাই আমরা অ্যাকচুয়ালি কি করি, ট্রিটমেন্টটা ঠিকঠাক করি না। আমরা ডায়াগনোসিস করি না। আমরা একটা ভেবে নিই যে সর্দি হচ্ছে, এই সিরাপটার নাম জানি, এটা কিনে খেয়ে চলে নিই। আর দোকানে তো এরকম ব্যাপার নেই যে জিজ্ঞেস দিয়ে দেয় যে ফার্মাসিস্ট বা যেভাবে, হ্যাঁ ঠিক আছে এটা চালাবে দিয়ে দিচ্ছি। তো এটা হয় আমরা নিজে নিজে ডায়াগনোসিস করে ফেলি। সবাই টুকটাক জানি এটা খেলে এটা হবে, এটা খেলে এটা হবে, তো এটা খেলে এটা করে নিচ্ছে। হয়তো আপনার সেই কারণটাই নয়, আপনাকে হয়তো কফটা বের করতে হবে। এবারে কি হয়, সর্দির জন্য আমরা যে কোনো কাপ সিরাপ খাই বা কোনো মেডিসিন খাই, সেই কাজটা কি করে, সেই কাপটাকে উপর থেকে ছাড়িয়ে দেয়। মানে আপনার ধরুন দীর্ঘদিন ধরে কফ জমে আছে, কফটা কিন্তু জমে, বডির মধ্যে মিউকাস আমাদের জমে, সবারই যা ঠান্ডা লাগে কফটা জমে। এবার আপনার যদি পুরো কফটা না বেরিয়ে আসে আপনার কোনো না কোনো ভাবে শরীর থেকে, সেটা নাক দিয়ে হোক বা যে কোনো ভাবে হোক, তাহলে কিন্তু আপনার ঠান্ডাটা আবার লাগবে। উইদিন 7 ডেজের মধ্যে আপনার আবার ঠান্ডা লাগে, কারণ আপনার তো শরীরের মধ্যে কফ আছে। আর আপনি যদি ট্রিটমেন্টটা ঠিকঠাক করে করান, আয়ুর্বেদে এসে ঠিকঠাক করে ট্রিটমেন্ট করান, তাহলে আপনার কি হবে, ভেতর থেকে কফটা আস্তে 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 আপনার পটি দিয়ে হোক নাক দিয়ে বেরিয়ে যাবে। তো বেরিয়ে গেলে কি হলো, আপনার শরীর কফ ক্লিয়ার হয়ে গেল, তখন আপনার কি হবে, ঠান্ডা লাগবে না ঘুরে। কিন্তু আপনার যদি কফ থেকে থাকে, তাহলে আপনি অ্যান্টিবায়োটিক খান, যেই খেলে না, যত বড়ই খান না কেন, আপনার ঠান্ডা কিন্তু বারবার লাগবে, সারা বছর ধরে আপনার ঠান্ডা লাগা থেকেই যাবে। একদম। তবে আজকে একটা গুরুত্বপূর্ণ দিক নিয়ে কিন্তু আমরা আলোচনা করছিলাম, ক্যান্সার নিয়ে অনেকেরই একটা কৌতূহল রয়েছে যে সব প্যাথি আমাদের কাছে দেখুন গুরুত্বপূর্ণ, কিন্তু তারপরেও আমরা মাঝে মাঝে হাঁপিয়ে উঠি, পেরে উঠি না। কোনো প্যাথির ট্রিটমেন্ট হয়তো আমাদের ভালো লাগছে না, তখন আমাদের মনে হয় যে এনবিপিতে কি রয়েছে ক্যান্সারের মতন রোগের ট্রিটমেন্ট। ঠিক সেই বিষয়টাই স্যার আলোচনা করছে। স্যার পাশাপাশি আরেকটা দিক একটু আলোচনা করব, পুরুষদের প্রোস্টেটের ক্যান্সার বা মহিলাদের ইউট্রাসের ক্যান্সার, এই ক্যান্সারগুলো কিন্তু এখন ভীষণ বাড়ছে, প্রবণতা খুব বাড়ছে। বা মহিলাদের ব্রেস্ট ক্যান্সার, তার প্রবণতাও বাড়ছে। তো সব ধরনের বা সব প্রকারের ক্যান্সারের ট্রিটমেন্ট আমরা পাচ্ছি তো এনবিবিতে এসে? হ্যাঁ, কারণ দেখুন আমি প্রথমে আছি ইউটেরাস ক্যান্সারের ক্ষেত্রে বা আপনার ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে। এটা কেন এখন বেশি হচ্ছে, কারণ এখন দেখবেন আপনি 18-19 বছর কি তারও কমে, 17-18 বছর বয়স থেকে মেয়েদের ধরা পড়ছে পিসিওডি। পিসিওডি সবাই জানে, আমার পিসিওডিটা আমরা এতটা কমন হয়ে গেছে, একটা বাচ্চা মানে 18-19 বছরের মেয়েও জানে যে পিসিওডি জিনিসটা কি। আর প্রচুর পেশেন্ট আছে, কালকে দেখলাম যে একটা পেশেন্ট হলো 20 বছর বয়স, তার পিসিওডি হয়ে গেছে। পিসিওডি হয়েছে মানে কি হয়েছে, তার ঠিকঠাক করে পিরিয়ডস হচ্ছে না। আর পিসিওডি হচ্ছে মানে কি, পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ, কারণ আপনার ওভারিতে সিস্ট হচ্ছে। এবার আপনি যদি প্রপারলি সিস্টেম মেডিসিন ট্রিটমেন্ট না করেন, প্রপার মেডিকেশন বা প্রপার লাইফস্টাইল মেনটেন, লাইফস্টাইল মানে কি, আপনাকে ধরুন জাঙ্ক ফুড ফাস্টফুড পুরো বন্ধ করতে হবে, আপনাকে লাইফস্টাইল ঠিক করতে হবে, আপনার ওভারওয়েট থেকে নিজেকে দূরে রাখতে হবে, এক্সারসাইজ করতে হবে। এবার আপনি কি করলেন, আপনার পিসিওডি ধরা পড়লো, আপনি কোনো বাড়িতে কোনো হরমোনাল কোনো মেডিসিন খেয়ে আপনার পিরিয়ডটা করছেন, বা পিরিয়ডটাকে আপনি অনেক কাছে পিরিয়ডটাকে আস্তে আস্তে বন্ধ করে দেয় মেডিসিন খেয়ে খেয়ে। সেটা ভবিষ্যতে আপনার যদি সিস্টটা পুরোপুরি ক্লিয়ার নয়, সেটাই পরবর্তীকালে আপনার ইউটেরাইন ক্যান্সার হতে পারে। আর ব্রেস্ট ক্যান্সার হচ্ছে আমাদের পুরোটা ডিপেন্ড করে লাইফস্টাইলের উপর। তো আগে আপনাদের জানতে হবে ক্যান্সারটা কেন হচ্ছে। আগে তো এগুলো হতো না, আগে তো পিসিওডি 90% মেয়েদের হতো না, এখন কেন হচ্ছে? এখন তো কেন হচ্ছে না, লাইফস্টাইল ডিসঅর্ডার। আপনার আমাদের সবার হচ্ছে লাইফস্টাইল ডিসঅর্ডার। তো এইসব রোগের ট্রিটমেন্ট তো অবশ্যই আছে। আপনি যখন দেখবেন আপনার পিসিওডি আছে, পিসিওএস আছে, এটাকে ফেলে না রেখে, সেটাকে আপনি জাস্ট কোনো একটা হরমোনাল ট্রিটমেন্টে না থেকে আপনি আয়ুর্বেদে আসুন, আপনার হরমোনটা শরীরের মধ্যে জেনারেট করতে সাহায্য করবো আমরা মেডিসিন দিয়ে। এরকম না বাইরে থেকে আপনাকে হরমোন পুশ করা হবে। তাহলে কি হলো, আপনার যদি সিস্ট ক্লিয়ার হয়ে গেল, তাহলে ভবিষ্যতে আপনার কোনো ভয় থাকবে না ইউটেরাইন ক্যান্সার হওয়ার বা অন্য কোনো ক্যান্সার হওয়ার। তো এই জন্য আপনাকে জানিয়ে দেয় বডি যে আপনার কি সমস্যা হয়েছে না হয়েছে, এটাকে জেনে আপনাকে ট্রিটমেন্ট করতে গেলে আপনার পরবর্তী রোগটা হবে না। একদম, মানে একটা ট্রিটমেন্ট করতে গিয়ে আরেকটা ভয়ঙ্কর রোগের সম্মুখীন আপনাকে হতে হবে না, যদি আপনি এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে এসে পৌঁছে যান। কে আছেন একটু শুনবো। নমস্কার। নমস্কার, অমিত ঘোষাল বলছিলাম। কোথা থেকে? হ্যাঁ বলুন, কি সমস্যা আছে? তোমার সাথে এই শীতকাল পড়তে গাঁট খুব খসখসে এবং গাঁট কেটে যেত। আচ্ছা, বয়স কত আপনার? হুম? আপনার বয়স কত? বয়স হচ্ছে 40। 40 বছর বয়স। আচ্ছা, এটা কতদিন ধরে, ক বছর ধরে হচ্ছে? এটা এবছরই হচ্ছে না আগেও হয়েছে? না, আগে হয়তো কম কম হবে, এখন দেখছি বেশি হচ্ছে, এখন বেশি হচ্ছে। আচ্ছা, জল কি আপনি ঠিকঠাক করে খাওয়া হয় সারাদিনে? এই ধরে এখন 2 লিটার। 2 লিটার সারাদিনে খাওয়া হয়।
আচ্ছা ঠিক আছে, আমি বলছি, আপনি শুনুন। দেখুন, 2 লিটার জল খেলে তো আপনার হবে না। আপনাকে জল খেতে হবে, আপনার যে বয়স বলেন বা আপনার যে বললেন, আপনাকে মিনিমাম 3 থেকে 4 লিটার জল খেতে হবে আপনাকে। 2 লিটার জলে আপনার শরীর হবে না, কারণ আপনার শরীর ড্রাই থাকছে, সেই জন্য স্কিন আমাদের রাফ হচ্ছে। আমাদের তো গরমকালে এটা হয় না। হ্যাঁ, গরমকালে কি বাতাসে চারিদিকে হিউমিডিটি থাকে, আপনি ঘাম দেয় বলে আপনি এমনি জল খান, শরীর থেকে জল বেরিয়ে যাচ্ছে। শীতকালে তো আমাদের ঘাম দিচ্ছে না, আমাদের পুরো ওয়েদার ড্রাই আছে, তো আমরা বুঝতে পারি না জলটা আমাদের খেতে হবে কিনা। এই করে আমরা জল কম খাই। এই জন্য একটা কথা আছে না, ইয়ের দিকে, যে শীতকালে হচ্ছে টান হয়ে যায় শরীর পুরো, কারণ শরীর শুকিয়ে যায় শীতকালে। আপনার দেখবেন শরীরের মধ্যে মানে একটা রাফনেস চলে আসে। তো এই জন্য প্রপার জল খাবেন। আর তারপরে তো যেগুলো আপনার ধরুন ফেটে যাচ্ছে বা যাচ্ছে, এটা তো একটা আপনাকে মেডিসিন খেতে হবে। শুধু মেডিসিন লাগালে বাইরে থেকে আপনি কোনো কিছু পেট্রোলিয়াম জেলি বা যাই কোনো ঠিক হবে না। আপনাকে কিছু ট্রিটমেন্ট করাতে হবে কিছুদিন, 1 মাস 2 মাস করালে আপনি যখন আস্তে আস্তে আপনার স্কিনটা স্মুথ হয়ে যাচ্ছে। আপনি খাওয়া দাওয়া ঠিক করুন, বাইরের তেলে ভাজা ফ্রাই ফুড বন্ধ করুন। এইভাবে করতে করতে আপনার এই জিনিসটা কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। একদম। সমস্যা যাই থাক না কেন, সমাধান কিন্তু অবশ্যই রয়েছে, এবং তার জন্য কিন্তু এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার ক্যান্সার নিয়ে আলোচনা করছে। এছাড়া আপনারা দেখুন, আপনার সুগার, প্রেশার, থাইরয়েড, কোলেস্টেরল, ইউরিক অ্যাসিডের মতন সমস্যা, আপনার অস্থির সমস্যা, আপনার পেটের সমস্যা, আপনার স্কিন ওরিয়েন্টেড যে কোনো সমস্যা, আপনার নার্ভের সমস্যা, সবকিছু ট্রিটমেন্ট রয়েছে এনবিপিতে। মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত সমস্যা ছোট হোক বা বড় হোক, ট্রিটমেন্ট কিন্তু পাচ্ছেন এনবিপিতে, এবং একেবারে রিপোর্ট বেস টাইম বাউন্ড একটা ট্রিটমেন্ট, এবং যেখানে কোনো রকম সাইড এফেক্টের ভয় ভীতি কিন্তু আপনাদের থাকে না। তাই অবশ্যই শীঘ্রই কিন্তু যোগাযোগ করতে হবে নিজেকে সুস্থ রাখার জন্য। আর এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার মানেই কিন্তু প্রত্যেক দিন প্রচুর পেশেন্টদের আনাগোনা, প্রচুর পেশেন্টদের ভালো থাকা। আজকে যেরকম আমরা ক্যান্সারের বিষয় নিয়ে আলোচনা করছিলাম, এরকম বিভিন্ন রকম রোগ নিয়ে মানুষ কিন্তু পৌঁছে যাচ্ছে অবশ্যই এনবিপিতে, এবং তারা ভালো আছে। ভালো থাকার পর তারা কি বলছে অবশ্যই এনবিপি সম্পর্কে আপনাদের উদ্দেশ্যে, সেটা একটু শুনে নি, তারপর ফিরে আসছি অনুষ্ঠানে। কোন চেম্বারে দেখিয়েছিলেন? মেছাদা চেম্বারে। কি সমস্যা ছিল আপনার? আমার স্কিন অ্যালার্জি ছিল 5 বছর। এখানে ওখানে ডাক্তার দেখিয়ে কোনো মতে কিছু হয়নি, হলো সেরে গেল, আবার ওটা পুনরায় আবার ওষুধ শেষ, আবার বেরিয়ে গেল। তারপরে এখানে দেখিয়ে আমি মোটামুটি সুস্থ আছি। এখন ভালো আছেন? হ্যাঁ, এখন আমি ভালো আছি। নাম? আমার নাম মান্তু বিশ্বাস হালদার। আপনি কোথা থেকে বলছেন? আমি মঙ্গলগঞ্জ নীলকুঠি বিভূতিভূষণ অভয়ারণ্য ওই কাপাসাটি গ্রাম থেকে আচ্ছা, এসেছি। আপনি এনবিবিতে কোন চেম্বারে দেখাচ্ছেন? আমি বলগা চেম্বার থেকে ট্রিটমেন্ট করাচ্ছি। আচ্ছা, আপনি কি সমস্যা নিয়ে এসেছিলেন? আমার আর্থারাইটিস ছিল, ভীষণ হাই লেভেলের ছিল। তো এখন তো প্রথমে আমি চলতেই পারতাম না, মানে বিছানার চাদরটা যে টেনে গায়ে দেবো সেই ক্ষমতাটা আমার আঙুলের ছিল না, হাঁটতেও পারতাম না, খাবারটা যে হাতটা তুলে আমি মুখ পর্যন্ত আনবো সেই ক্ষমতাটাও আমার ছিল না। আচ্ছা, এনবিবিতে ট্রিটমেন্ট করে এখন আপনি কেমন আছেন? এখন তো হেঁটে চলে বেড়াচ্ছি, আমার আগের লাইফটা যেমন ছিল অনেকটা আমি সেই জায়গাটায় ফিরে এসেছি। তো এটা তো পাবো আমি প্রথমে ভাবতেই পারিনি, কারণ আমার কাছে অবিশ্বাস্য যেটাও সম্ভব হয়। আচ্ছা, আপনি যে এই সমস্যা থেকে উদ্ধার হয়েছেন, তো পরবর্তী পেশেন্টদের জন্য আপনি কি বলতে চান? পরবর্তী পেশেন্টদের জন্য আমি বলবো, আপনারা অবশ্যই আসুন, এখানে ট্রিটমেন্ট করান এবং বিশ্বাসের সাথে চলুন, তাহলে আপনারা অবশ্যই রেস্কিউ হবেন সব রোগ থেকে। আপনার নাম? মান্তু বিশ্বাস হালদার। ম্যাডাম, আপনার নাম কি? অপর্ণা ব্যানার্জি। আপনি কোথা থেকে এসেছেন? আমি কাঁচরাপাড়া থেকে এসেছি। আচ্ছা, আপনি এনবিপিতে কি সমস্যা নিয়ে এসেছিলেন? আমার ঘাড়ে আর কোমরে ছিল স্পন্ডিলাইসিস, ওই সমস্যা নিয়ে আমি এসেছিলাম। আচ্ছা, আপনি এই রোগে কতদিন ধরে ভুগছিলেন? আমি তাও 2 বছর। 2 বছর ধরে। কেমন কন্ডিশন নিয়ে এসেছিলেন যখন আপনি আমি প্রথম এখানে এলেন? হাঁটতে চলতেই পারতাম না, আমি একদম মানে হাঁটু থেকে শুরু করে মাজা থেকে শুরু করে সব জায়গায় আমার যন্ত্রণা ছিল। আচ্ছা, 2 বছর ধরে এরকম ভুগছিলেন? 2 বছর ধরে আমি টানা ভুগেছি। আচ্ছা, এখানে কতদিন আগে এসে দেখিয়েছেন? এখানে 15 দিন আগে এসেছি আমি। 15 দিন আগে এসেছেন, হ্যাঁ। এবং ডাক্তারবাবুকে দেখিয়ে ওষুধ নিয়েছেন? ওষুধ নিয়েছি, 15 দিনের ওষুধ দিয়েছিল ডাক্তারবাবু আমাকে। আচ্ছা, তো 15 দিন পর আজকে যে এসেছেন, আপনি এখন কেমন আছেন? অনেক ভালো, অনেক ভালো। 15 দিনে আমি ভাবতে পারিনি আমার এরকম রোগ এতটা কমে যাবে। আচ্ছা, আগের যে সমস্যাগুলো ছিল সেগুলো এখন আছে কি? না, এখন আর নেই। এখন ঘাড়ে টাড়ে ব্যথা ছিল আমার, সেগুলো নেই। আর এখন হাঁটাচলা করতে পারছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হাঁটা চলা করতে পারছি। আচ্ছা, আর আপনি যে ধরুন এখন চলাফেরা করছেন, তাতে ওই কষ্টগুলো হচ্ছে না? না না না, আগের মতো ওই কষ্টগুলো আর হচ্ছে না। আচ্ছা, তো আপনাকে একটু জিজ্ঞাসা করছি, যারা দর্শকরা আপনার এই ভিডিওটা দেখছে তাদের জন্য কি বলবেন? তাদের জন্য বলবো যে একবার এসে দেখুন, 15 দিন পরে বুঝতে পারবেন যে ডাক্তারবাবু কি ওষুধ দেয় আর কতটা শরীর ভালো থাকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ।
নমস্কার দাদা, আপনার নামটা একটু বলবেন? আমার নাম জয়ন্ত মাইতি। আচ্ছা, আর আপনার ওয়াইফের নাম? আমার ওয়াইফের নাম ভক্তি মাইতি। কোথা থেকে এসেছেন দাদা? আমরা এসেছি ডেবরা, পশ্চিম মেদিনীপুর থেকে। কি সমস্যার জন্য ডক্টর বি শর্মার কাছে এসেছিলেন? আমি বি শর্মার কাছে এসেছিলাম। আমার পেটের খুব সমস্যা ছিল, একবেলা খাওয়ার পর অপরবেলা খেতে পারতাম না, এবং অল্প কিছু খেয়ে নিলেই আমার পেট একদম সমদম হয়ে থাকতো, এবং সেই সঙ্গে আমার আরো অন্যান্য কিছু পেচ্ছাপেরও খুব খুব বিরাট সমস্যা ছিল। এবং আমার বছরের মধ্যে দুবার অন্তপক্ষে স্যালাইন ব্যবস্থা আমার থাকতো। খুব সমস্যায় পড়ে যাও, হঠাৎ যখন তখন আমি সেন্সলেস হয়ে পড়তাম। বেশ, সেই দিক থেকে এখন আমি খুব ভালো আছি এবং খুব আরাম বোধ করছি। বেশ। আর আপনার স্ত্রী কি সমস্যার জন্য ডক্টর বি শর্মাকে দেখাচ্ছে? আমার স্ত্রীর ঘাড়ে স্পন্ডিলাইটিস ছিল, ওখানে অন্য ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম, সেখানে দুবার নিয়ে যাওয়ার পরে ওষুধ আনার পরে তার কোনো কাজ হয় না। তারপরেই আমি সঙ্গে করে, যেখানে আমার ওষুধ খাচ্ছিলাম বি শর্মা বাবুর কাছে, আমি সঙ্গে করে নিয়ে এসে এখানে দেখালাম, এবং 4 ভাগের 3 ভাগ কমেছে এবং খুব ভালো। মানে আপনারা দুজনেই স্যাটিসফাই তো, খুশি তো? আমরা দুজনেই স্যাটিসফাই এবং খুব ভালো। আপনারা যেরকম খুশি আছেন, যারা আপনাদের কথা শুনছেন, অন্যান্য দর্শকরা, তাদের জন্য কি বলবেন? আমি তাদের জন্য চাইবো আপনারাও আসুন, সবাই ভালো থাকবে। এখানে এখানে এলে আপনারা পুনরায় নতুন জীবন শুরু করতে পারবেন। যারা ভেঙে পড়েছেন তারা আর ভাঙবেন না, চলে আসুন, খুব আরাম পাবেন। অনেক ধন্যবাদ দাদা। ঠিক আছে। নমস্কার ম্যাডাম, আপনার নাম কি? কবিতা মিশ্রা। আচ্ছা, আপনার বয়স কত? 42। আচ্ছা, আপনি আমাদের কোন চেম্বারে দেখাচ্ছেন? শিলিগুড়ি চেম্বারে। আচ্ছা, আপনি কি রোগের জন্য দেখাচ্ছিলেন? আমার হাঁটুতে প্রবলেম ছিল, জয়েন্টে খুবই, মানে মানে এত প্রবলেম ছিল, ওঠা বসা সব আমার সে বন্ধ হয়ে গেছিল। আচ্ছা, কতদিন ধরে আপনি এখানে চিকিৎসা করাচ্ছেন? এখানে 3 মাস হয়েছে। 3 মাস ধরে আমি খুবই ভালো, খুবই সুস্থ। আমি এখন বলতে গেলে হাঁট নিচ্ছি না, দৌড়াচ্ছি, এমন আমার বাইরের অবস্থা। খুবই ভালো, মানে বলতে মানে এ আসছে না, কি বলবো আমি এত ভালো আমার। আচ্ছা, আপনি অনেক খুশি হয়েছে এখানে চিকিৎসা করে? অনেক খুশি, অনেক। আমি তো সবাইকে বলবো যে এসে একবার দেখে নিন, যাদের অসুবিধা আছে এখানে। ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাডাম। ওকে। নমস্কার, এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের বিশেষ অনুষ্ঠানে আমাদের সকল দর্শক বন্ধুদের আরো একবার জানাবো অনেক অনেক স্বাগত। অবশ্যই এই অনুষ্ঠান মানে আপনাদের প্রত্যাশা থাকে যে এমন একটা বিষয় নিয়ে আলোচনা হোক যে বিষয়টা নিয়ে জানার প্রয়োজনীয়তা রয়েছে। সত্যি কথা বলতে এনবিপি বোধহয় এমন একটা অনুষ্ঠান, যে অনুষ্ঠান প্রত্যেকটা দিন আপনার বাড়ি পর্যন্ত চিকিৎসকদের নিয়ে পৌঁছে যায় এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকগুলো আলোচনা করা হয়, এবং সেই আলোচনা শুনেও কিন্তু অনেকে উপকৃত। আমাদের এখান থেকে যে বিষয়গুলো বলা হয় সেই বিষয়গুলো পালন করেও অনেকে বড় বড় সমস্যা থেকে রেহাই পেয়েছে। আর আপনি ভাবুন, যদি আপনি চেম্বার অব্দি আসেন, যদি সঠিকভাবে ট্রিটমেন্টটা করেন, তাহলে কতটা ভালো থাকতে পারবেন। আজকেও আমরা গুরুত্বপূর্ণ কিছু দিক নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের অভিজ্ঞ চিকিৎসক ডক্টর এস খান। প্রথমেই স্যারকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। পাশাপাশি আমরা ক্যান্সারের বিষয় নিয়ে আলোচনা করছিলাম। আমরা আগের এপিসোডেও ক্যান্সার নিয়ে আলোচনা করেছি, এবং তারপরেও কিন্তু আপনাদের প্রচুর রিকোয়েস্ট থাকে আরেকটু ক্যান্সার নিয়ে আলোচনা হোক, ক্যান্সার নিয়ে আরেকটু আমরা শুনি যে এনবিপি কতটা ট্রিটমেন্ট করছে, বা ক্যান্সার কি সত্যি খুব ভয়ের, খুব আতঙ্কে, নাকি সঠিক সময়ে ট্রিটমেন্ট করলে ক্যান্সারের হাত থেকে সম্পূর্ণভাবে রেহাই পাওয়া যায়। সবটাই আমরা ধীরে ধীরে আবারও আলোচনায় ফিরবো, শুনবো। তবে স্যার, আমরা একটা বিষয় নিয়ে আলোচনায় ছিলাম, সেটা হচ্ছে প্রস্টেট। এখন প্রস্টেট সমস্যা এবং তারপর পরবর্তী সময় প্রস্টেট ক্যান্সার, এই প্রবণতা পুরুষদের মধ্যে কিন্তু ভীষণ রকম ভাবে আমি দেখছি। তো সেখানে প্রস্টেটের সমস্যাটাও বা কি, বা কেন সেই সমস্যাটা ক্যান্সারে রূপান্তরিত হলো, একটু আপনার থেকে সংক্ষেপে শুনবো। দেখুন, ফার্স্টে আপনার ধরুন ইউএসডি করলেন, কেউবি একটা রিপোর্ট, কিডনি ইউটেরাইন ব্লাডার। তো একটা কেউবি রিপোর্ট করলে ইউএসডি বা ইউএসডি হোলিডন করলে দেখবেন আপনার প্রস্টেটের সাইজটা প্রথমে বাড়তে আরম্ভ করে। এটাকে বলে প্রোস্টেটোমেগালি। দেখবেন আপনি রিপোর্ট করলে দেখা যায় প্রোস্টেটোমেগালি হয়েছে আপনার। তো কি প্রোস্টেটের কাজটা কি? প্রোস্টেট হচ্ছে আমাদের ইউরিনটাকে ধরে রাখে, মানে আপনার যে বডির মধ্যে ইউরিনটা প্রডিউস হচ্ছে, যেটা আপনার এক্সক্রিটেড প্রোডাক্ট, যেটা বর্জ্য পদার্থ, এটাকে ধরে রাখতে সাহায্য করে। আপনার তো এরকম তো না যখন তখন আপনার ইউরিন হয়ে যাচ্ছে, আপনার একটা সময় পর আপনার ইউরিনটা বেগটা আসে। তো এই বেগটা আসা, ইউরিনের প্রপার বেগটাকে মানে মেনটেন করা, বা ইউরিনের প্রপার ফ্লো থাকা, এটা হচ্ছে প্রোস্টেট মেনটেন করে। এবার কি হয়, ফার্স্টে আপনার খাওয়া দাওয়া গন্ডগোল বা যে কোনো কারণে হোক, আপনার প্রোস্টেটটা একটা ডিপেন্ড করে যে আপনার সেটা সাইজে বড় হয়ে যাচ্ছে। প্রোস্টেট নর্মাল সাইজ, তার থেকে প্রোস্টেট বড় হয়ে যাচ্ছে। তারপরে কি হলো, এবার আপনার পোস্টের বড় হলে আপনার পিভিআরই, পোস্ট ভয়েডাল রেসিডুয়াল ইউরিন, মানে আপনার ইউরিনের যে বেগটা থাকে সেই ক্যাপাসিটিটা আপনার আস্তে আস্তে বেড়ে যায়। এবারে যখনই আপনার ইউরিনের অবস্ট্রাকশন চলে আসবে, তখন আমরা কি হবে, ইউরিনটা আস্তে আস্তে মানে ফ্লোটা কমে যাবে। দেখবেন যাদের পিভিআরই থাকে 200, 200, 250, 300 থাকে, তখন দেখবেন আপনার আস্তে আস্তে যে আপনার মানে পেচ্ছাপ ধরে রাখার ক্ষমতাটা হয়ে যাচ্ছে, প্লাস আপনার পেচ্ছাপ ফ্লো কমে যাচ্ছে, পেট ফুলে যাচ্ছে পেচ্ছাপের জন্য।
তখন আমরা কি করতে হবে, পোস্টের চিকিৎসা করি। এবারে পোস্টের চিকিৎসা তখন যদি সেই মুহূর্তে না করেন আপনি, তাহলে কি হবে, তাহলে আপনার পোস্টেটা আস্তে আস্তে ভবিষ্যতে সেটা ক্যান্সারের দিকে গ্রোথ করতে পারে। তো এই জন্য আপনার দিকে আরো পোস্টেডে মেগালি মানে পোস্টেড বড় হয়ে যাচ্ছে, সেটা চিকিৎসা ফার্স্টেই করে নিই, তাহলে ভবিষ্যতে আপনার পোস্টেড ক্যান্সার কোনো চান্সই থাকবে না। একদম। পুরুষ বন্ধুদের জন্য এটা কিন্তু আগাম বার্তা যে প্রস্টেটের সমস্যা থেকে রেহাই পাওয়া এবং প্রস্টেট থেকে প্রস্টেট ক্যান্সারে রূপান্তরিত হওয়া, সব বিষয়টা যেরকম আপনি চেম্বারে এসে জানতে পারেন, পাশাপাশি ট্রিটমেন্ট পেতে পারেন এবং পুরোপুরি প্রাকৃতিক ট্রিটমেন্ট, যে ট্রিটমেন্টে আপনার ভবিষ্যতে কোনো ভয়, কোনো মানে আতঙ্ক থাকবে না। কে আছেন একটু শুনবো। নমস্কার। হ্যাঁ, আমি আকাশ বলছি। কোথা থেকে বলছেন? আমি বলছি বেলঘরিয়া থেকে। কি সমস্যা আছে বলুন। সমস্যা হচ্ছে আমার যখন তখন গ্যাস করি কিনা জানি না, যখন তখন মাথা ধরে যায়, বুঝতে পারছি না যে কিসের জন্য হয়, কি সময় হয় সেগুলো বোঝা যায়। আচ্ছা, এটা কি রিসেন্ট হচ্ছে না আগেও হয়েছে? না, এটা প্রায় চলছে, মাঝে মধ্যে এটা চলছে। মানে মাথা ধরে যাচ্ছে, কোথাও ব্যথা করে, বুকে কোথাও ব্যথা করে? না, বুকে না, শুধু মাথা ধরে যাচ্ছে। আচ্ছা, আপনার কি পটি রেগুলার হয়, পায়খানা রেগুলার হয়? পটি রেগুলার হয়? পটি হ্যাঁ রেগুলার হয়। খাওয়া দাওয়া ঠিক আছে? কোনো অ্যাসিডিটি ব্যাপার আছে? খাওয়া দাওয়া ঠিক আছে না, খাওয়া দাওয়া সবসময় হয়তো ঠিক, খাওয়া দাওয়া সবসময় ঠিক আছে। ঠিক আছে। চোখে আপনার কি জল ভাবেন? চোখে পাওয়ার আছে? চোখে অল্প সমস্যা রয়েছে, অল্প পাওয়ার আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বলছি শুনুন। দেখুন, মাথা ধরাটা সবসময় গ্যাস অ্যাসিডিটির জন্য হয় না, এর কারণে হয়, কিন্তু সবসময় এই কারণে হয় না। আপনার যেহেতু ধরুন চোখে একটু পাওয়ার আছে, বা হয়তো আপনি রাত জাগেন বেশিক্ষণ ধরে, বা আপনি বেশিক্ষণ ধরে কাজ করেন, আপনার স্লিপ সাইকেল প্রপার নয়, আপনি ধরুন 6 ঘন্টা ঘুমোচ্ছেন, কোনো 4-5 ঘন্টা ঘুমোচ্ছেন, তো অনেক কারণে আপনি বেশি স্ট্রেসে থাকলেও মাথা ধরে যায়। তো এটা প্রপার কারণ কিন্তু বলা যায় না। তো মাথা ব্যথা করলে কারণ থাকতে পারে অনেক, কিন্তু মাথা ধরে যাচ্ছে মানে কি, হ্যাঁ গ্যাস অম্বল হতে পারে। তো আপনার গ্যাস অম্বল যদি হয়, তাহলে আপনার খাওয়া দাওয়া ঠিক করতে হবে, সারাদিন ঠিকঠাক করে আপনার জল খেতে হবে, বডির মধ্যে ওয়াটার লেভেল ঠিক রাখতে হবে। তারপরে আপনাকে দেখতে হবে যে আপনার যদি চোখে পাওয়ার থাকে, সেখানে আপনাকে ধরুন বেশি স্ক্রিন টাইম মোবাইলে বলুন, ল্যাপটপ বলুন, সেটা কমাতে হবে আপনাকে। এইরকম অনেক ব্যাপার থাকে। তো আপনি একবার আমাদের এখানে আসুন চিকিৎসা করাতে, আপনার কেন মাথা হচ্ছে, কি হচ্ছে, আপনার ঠিকঠাক ঘুম হচ্ছে কিনা, সবকিছু জেনে নিয়ে আমরা চিকিৎসা করবো, এটা আপনার এটা আস্তে আস্তে ছেড়ে যাবে। একদম। ক্যান্সারের গুরুত্বপূর্ণ দিকগুলো নিয়ে আলোচনা করছিলাম। প্রস্টেট ক্যান্সারের সমস্যার সমাধান আপনি পাচ্ছেন, সেই বিষয়টাও আমরা শুনলাম। কিন্তু মাঝে মাঝে স্যার আমাদের একটা ভয় ভীতি থাকে যে যখনই ডক্টর আমাদের বলে যে তোমার এটা একটা টিউমার শুনলে আমাদের মনে প্রথমে একটা আতঙ্ক তৈরি হয়ে যায় যে বাপরে, এটা ক্যান্সার না তো। তো আমি ঠিক এই ব্যাপারটা একটু পরিষ্কার করে জানতে চাই যে টিউমার বা পলিপ বা সিস্ট যেগুলো আমাদের হচ্ছে, সেগুলো মানে কি ক্যান্সার? না, সেগুলো মানে ক্যান্সার না। কারণ ধরুন টিউমার যখন হচ্ছে, আপনার টিউমারে ভাগ থাকে, একটা হচ্ছে বিনাইন টিউমার, একটা ম্যালিগন্যান্ট টিউমার। আপনাকে দেখতে হবে কোনটা হয়েছে। মানে বিনাইন টিউমার হচ্ছে এটাই, যেটা নন ক্যান্সারাস সেল, মানে সেটা আপনার অ্যাবনর্মাল গ্রোথ হবে, কিন্তু সেটা বিনাইন আছে, মানে সেটা তখন ক্যান্সারাস গ্রোথে যায়নি, জাস্ট সেটা ফোড়ার মতো একটা জিনিস আছে, ধরুন ফোড়া হয় যেমন, বা শরীরে কোনো ফুলে যায় এরকম, সেরকম জিনিসটা। কিন্তু ম্যালিগন্যান্ট টিউমার মানে সেটা কিন্তু ফার্স্টে আপনার ক্যান্সার হয় না, কিন্তু আপনার একটা ক্যান্সারাস সেল তার মধ্যে গ্রো করতে পারে বা গ্রো করতে থাকে আস্তে আস্তে। তো আপনাকে দেখতে হবে টিউমারটা কি টিউমার হয়েছে, সেই টিউমারের বায়োপসি করলে, আপনি টেস্ট করলে বুঝতে পারবেন সেটা। বিনাইন মানে আপনার নন ক্যান্সারাস, ম্যালিগন্যান্ট মানে সেটা ক্যান্সারাস, তখন আপনার ধরে নিতে আপনার ক্যান্সার হচ্ছে বা হয়েছে। তো এবারে টিউমার যে জিনিসটা হচ্ছে, অনেক সময় টিউমার অনেকে বলে টিউমার ফাটিয়ে দিচ্ছে বা টিউমার অপারেশন করে নিচ্ছে। আপনার ধরুন সেটা দরকারই ছিল না, আপনার হয়তো একটু টিউমার হয়েছে বা আপনার কোনো সিস্ট হয়েছে, সেটা হয়তো মেডিসিনে সেরে যেত আপনার, আপনি শুধু খামোখা অপারেশন করতে গেলেন। এবার অপারেশন করতে গেলেন, হিতে হয়তো বিপরীত হয়ে আপনার পরবর্তীকালে আবার একটা টিউমার গ্রো করলো, এটা হয়ে গেল ম্যালিগন্যান্ট টিউমার। এরকম হতেই পারে, মানে এরকম না যে আপনার একটা টিউমার হচ্ছে, সেটা ওটি করলে মানে আপনার টিউমার হবে না। যে আমাদের স্কিনের মধ্যে যে কোনো জিনিস হচ্ছে, সেটা যে কোনো সময় যে কোনো ভাবে আবার মানে রিপিট গ্রো করতে পারে। যেমন পাইলসের ক্ষেত্রে বলি আমরা, যে একবার পাইলসে আপনি ওটি করলে তারপরে আপনার পাইলস হতে পারে, এরকম টিউমারও সেম, যে আপনার আবার কিন্তু হতে পারে। সেই জন্য জিনিসটাকে কেটে বা দেওয়া না করে আপনি মেডিসিন ট্রিটমেন্ট করলে হয়তো আপনার টিউমারটা কেন হচ্ছে সেই কারণটা আমরা মেডিসিন দিয়ে ওটাকে আস্তে আস্তে কমপ্রেস করে দেবো, আপনার টিউমারটা হলোই না, মানে আপনার ওটা কমে গেল, তাহলে আমার টিউমার হলো না। চিকিৎসাটা এইভাবে করতে হয়। এই চিকিৎসাটা আগে তো না, চিকিৎসাটা আদৌ হাজার হাজার চলে আসছে। যখন আমরা জানতাম না ক্যান্সার কি জিনিস, তখন ক্যান্সার ট্রিটমেন্ট আবিষ্কার হয়ে গেছে, আমাদের ইন্ডিয়াতেই আবিষ্কার হয়েছে, অন্য কোথাও হয়নি। তো এই ট্রিটমেন্টটা এইভাবে হয় যাতে আপনার ক্যান্সারটা না হয়, যাতে আপনি সুস্থভাবে থাকেন। আপনার ধরুন লিভারের ক্ষেত্রে বলছি, লিভারে ধরুন ফার্স্টে কি ফ্যাটি লিভার, হেপাটোমেগালি, তারপরে লিভার 1, 2, 3 করে লাস্টে যায় লিভার সিরোসিস। তো আপনাকে তো তার আগে চান্স দেওয়া হচ্ছে যে আপনি নিজেকে সুস্থ করুন, নিজেকে চিকিৎসা করুন। আপনি যদি গ্রাহ্য না করেন, আপনি বলেন হ্যাঁ এখন তো গ্রেড 1 আছে, কোনো ব্যাপার না, তারপর গ্রেড 2 আছে, গ্রেড 3 গেল, তারপরে আমার লিভার ক্যান্সার হলো। তো যে কোনো জিনিস ফার্স্টে আপনাকে বডি ওয়ার্নিং দেয় যে আপনি নিজেকে শুধরে নিন বা নিজেকে প্রপার চিকিৎসা করুন, যাতে আপনার ক্যান্সারে না যায়। কিন্তু আপনি যদি না করেন, তখন ভবিষ্যতে আমরা সেটাই চলে গেল লিভার ক্যান্সারে, সেটাই চলে গেল প্রোস্টেট ক্যান্সারে, সেটাই চলে গেল স্কিন ক্যান্সারে, এরকম করে যে কোনো ক্যান্সার সেটা আস্তে আস্তে গ্রো করে। একদম ঠিক কথা। মানে অবহেলা কিন্তু আমিই করছি, অবহেলা কিন্তু আপনিই করছেন, কিন্তু যখন সমস্যাটা চলে আসে তখন আমরা কি বলি যে ঈশ্বর কেন আমাকেই তুমি সমস্যাটা দিলে, কেন আমার অন্য কোনো আমার পাশের বাড়ির লোকটার হলো না।
তো কারণটা আমরা নিজে, কারণটা আমাদের অবহেলা, কারণটা আমাদের উদাসীনতা, কারণটা আমার কাজ, যে কাজ নিয়ে আমি এত ব্যস্ত যে নিজের শরীরের দিকে আমি নজরে দিইনি, বা কারণটা এটাও হতে পারে যে আপনি ট্রিটমেন্ট করছেন কিন্তু সঠিক জায়গায় ট্রিটমেন্টটা করছেন না। বারবার এই কারণটার দিকে আমরা কিন্তু ভীষণ রকম ভাবে জোর দিই যে ট্রিটমেন্ট করার ইচ্ছে যদি আপনি থাকে তাহলে আপনি সঠিক জায়গায় আসুন যেখানে ট্রিটমেন্ট রয়েছে এবং যেখান থেকে আপনি নিরাপদে থাকতে পারেন, আপনি সেফ থাকবেন। কে আছেন আবারও একটু দেখে নেবো, তারপর আলোচনায় ফিরবো। নমস্কার। নমস্কার, আমি দেবাশিস মন্ডল উলুবাড়ি থেকে বলছি। হ্যাঁ, কি সমস্যা? কি সমস্যা বলতে আমার মায়ের মানে পায়ের দিকটা মানে আঙুল মানে টিপলে বসে যাচ্ছে, একটু প্রবলেম হয়। এটা থেকে কি কারণ হতে পারে? বেশ বেশ, মায়ের সমস্যা। হ্যাঁ, মায়ের সমস্যা। আচ্ছা, প্রবলেমটা আপনি আরেকবার বলুন, ঠিক করে বলুন আমাকে, কি সমস্যা হচ্ছে? পায়ের যে নিচেটা মানে যেটা মানে গোড়ালি পেশিটা, হ্যাঁ ওখানে গলার উপরে পেশিটা, আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওইগুলোতে মানে আঙুল দিয়ে টিপলে বসে যাচ্ছে। বসে যাচ্ছে মানে পা ফুলে যাচ্ছে আপনার ওনার? আচ্ছা, পা বেশি অতটা ফুলে নেই, তবু যেন বসে যাচ্ছে। আচ্ছা, মানে বুঝতে পারছি। এবারে বলুন, উনি কি দাঁড়িয়ে থাকে অনেকক্ষণ ধরে? হ্যাঁ, দাঁড়িয়ে বসে করে, এমনিতেও কোমরের সমস্যা আছে। আচ্ছা, একটা বলুন তার জন্য কি হচ্ছে, কি প্রবলেম হচ্ছে বুঝতে পারছি না। আচ্ছা, একটা বলুন, ওনাকে প্রেসার মেডিসিন চলে? প্রেসারে না, প্রেসার না, গ্যাসের ট্যাবলেট খায়। গ্যাসের ট্যাবলেট খায় তো? ঠিক আছে, আমি বলছি শুনুন। দেখুন, যে কোনো মেডিসিন যে মেডিসিন খাচ্ছে গ্যাসেরও প্রেসারও, সেটা একটা সাইড এফেক্টের জন্য অনেক সময় আমাদের পা ফোলে, যেমন প্রেসার মেডিসিন চলে পা ফোলে। এবারে বলছেন আপনি পাটা টিপলে এরকম মানে গর্তের মতো হয়ে যাচ্ছে, ওটা মনে কি হচ্ছে ওনার পাটা হালকা ফুলে আছে, বা ওখানে ওই যে আমাদের যে নার্ভটা আছে না, সায়াটিকা নার্ভ যেটা বলি আমরা, সেই শিরাতে সেই নার্ভে আমরা টান ধরছে নার্ভে। তো এই জন্য আপনি ওনাকে বেশি দেখবেন না যাতে বেশিক্ষণ দাঁড়িয়ে না থাকে, দাঁড়ানো মাঝে মাঝে ওকে বসতে বলবেন, একটা না দাঁড়িয়ে থাকলে ওই জিনিসটা আর বাড়বে, ঠিক আছে? আর আপনি আপাতত আপনার মাকে নিয়ে আসুন, একবার দেখি জিনিসটা কি হয়েছে, কারণ আপনি বলছেন ব্যথা করছে না, কিন্তু আপনার বলছেন কাপ মাসলে ওখানটা একটু বেশি মানে হার্ড ফিল হচ্ছে, বা মানে কি হয়ে আছে, ইডিমার মতো ফিল হচ্ছে। তো এটা ইডিমা হতেও পারে, যেমন পেটাল ইডিমা হয়, নন পেটাল ইডিমা হয়। তো জিনিস মানে স্রোত মানে ফুলে যাচ্ছে জায়গাটা, তো জন্য আপনি নিয়ে আসুন মাকে, এবার নিয়ে এসে দেখি আমরা কি হয়েছে, নিয়ে আপনি হেল্পলাইনে যোগাযোগ করে আসুন, দেখলে আমরা ট্রিটমেন্ট করে ওই পা ফোলাটাকে আস্তে আস্তে আমরা ঠিক করে দেবো। একদম। তবে যোগাযোগ কিন্তু করতেই হবে এবং প্রত্যেকের জন্য বলবো যে যোগাযোগের সহজ মাধ্যম হচ্ছে আমাদের হেল্পলাইন নাম্বার 9830235527 বা 37। এই নাম্বার দুটি মোবাইলে সেভ করুন, ফোন করুন আর যোগাযোগ করুন। আরেকবার চট করে আপনাদের বলে রাখবো যে চেম্বার কিন্তু আমাদের বহু জায়গায় রয়েছে। মেছেদা কিন্তু আমাদের নিয়ম করে চেম্বার হয়, ডক্টর এন ভট্টাচার্যকে আপনারা পেয়ে যাচ্ছেন। খড়গপুরে এবার কিন্তু পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, শিলিগুড়িতে ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন, বহরমপুর এবং কৃষ্ণনগর চেম্বারে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, জামশেদপুরে পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, গঙ্গারামপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, পেয়ে যাচ্ছেন অবশ্যই হেরিয়া চেম্বারে এবারে ডক্টর বি শর্মাকে, আরামবাগে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, ক্যানিং এ পাচ্ছেন ডক্টর আর ডে কে, আসানসোল চেম্বারে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, চেম্বার রয়েছে বর্ধমান, পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, বাঁকুড়ায় পাচ্ছেন ডক্টর এ হালদারকে, মালদায় পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, দুর্গাপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, কাকদ্বীপে পাচ্ছেন ডক্টর এস খানকে, পুরুলিয়ায় পাচ্ছেন ডক্টর এ হালদারকে, কোচবিহারে পাচ্ছেন ডক্টর এস খানকে, বোলপুরে পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, ঝাড়গ্রামে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, পেয়ে যাচ্ছেন বনগাঁয় ডক্টর এস ভাদুরীকে এবং গুয়াহাটি আসামের গুয়াহাটিতে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, ডিব্রুগড় আসামের একটি গুরুত্বপূর্ণ চেম্বার, সেখানেও কিন্তু পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, পাশাপাশি হলদিয়ায় পাচ্ছেন ডক্টর এ হালদারকে, রায়গঞ্জে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, এবারে আগরতলা চেম্বার অর্থাৎ ত্রিপুরার বন্ধুরা পাচ্ছেন ডক্টর বি শর্মাকে এবং আসামের শিলচরেও কিন্তু পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, আলিপুরদুয়ারে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে। পাশাপাশি বলে রাখবো মধ্যমগ্রামে কিন্তু আমাদের চেম্বার রয়েছে, মধ্যমগ্রামে আপনারা পেয়ে যাচ্ছেন কলকাতার বন্ধুরা হাজরা শিশু মঙ্গল হসপিটালের অপোজিটে আমাদের চেম্বার রয়েছে, হাতিবাগানে আমাদের চেম্বার রয়েছে, এছাড়া কিন্তু খিদিরপুরে চেম্বার রয়েছে, হাওড়ার মধ্যে শিবপুর, বাল্টিগুড়ি বাজার, দাসনগর এবং বেলুড়ে কিন্তু আপনারা কিন্তু চেম্বার পাচ্ছেন। দক্ষিণ চব্বিশ পরগনার বন্ধুরা অবশ্যই কিন্তু পেয়ে যাচ্ছেন আমতলাতে চেম্বার। টিভি স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন, চেম্বার সম্পর্কে বিস্তারিতভাবে জানুন বা আপনার বাড়ির কাছাকাছি কোন চেম্বারটি হবে সেটা একটু জেনে নিন। কে আছেন একটু বলবেন? নমস্কার। নমস্কার, নমস্কার ডাক্তারবাবু। কে বলছেন? সুমন দাস বলছি, হাওড়া থেকে। বয়স কত সুমন বাবু আপনার? 8। কি সমস্যা? আমার গ্যাস অম্বল মানে প্রতিদিন লেগে যাচ্ছে। গ্যাস অম্বলের সমস্যা। আচ্ছা, গ্যাসের ওষুধ চলে আপনার রেগুলার? না, কোনো খাই না। কোনো খান না? আচ্ছা, খাওয়া দাওয়ার টাইম ঠিক আছে প্রতিদিনের? দুপুরে মানে ভাত খেতে তো 2-2-2:30 হয়ে যায়। আচ্ছা আচ্ছা, তারপরে লাঞ্চের পর একটু মুড়ি খাই বিকালে দিকে। আচ্ছা, রেগুলার কি পটি হয় আপনার? আর পেটটা ঠিকঠাক ক্লিয়ার হয় না। আচ্ছা, ক্লিয়ার ঠিকঠাক হয় না, এটাই তো রোগ। ঠিক আছে, বলছি আপনি শুনুন।
দেখুন আপনার রোগ আপনার নিজের মধ্যে আমি বলে দিলাম যে আপনার পটিটা রেগুলার ক্লিয়ার হয় না, কারণ আমাদের যদি আমরা যে খাবারটা কাজে সবটাই তো কাজে লাগছে না, কিছু কিছু জিনিস থাকে যেটা আমাদের শরীর থেকে বের করতে হবে। তো সেটা যদি আমাদের শরীর থেকে প্রপারলি বেরোতে না পারে, তখনই আমাদের গ্যাস, অম্বল, বদহজম, গলা জ্বালা, বুক জ্বালা এই জিনিসগুলো হবে। আরেকটা ব্যাপার বললেন খাওয়া দাওয়ার টাইম, আপনি যে 2-2:30 সময় লাঞ্চ করেন সেটা তো টাইম নয়। লাঞ্চের টাইম হচ্ছে ধরুন 1টার মধ্যে লাঞ্চ করে নিতে হবে, দুটোও ঠিক আছে, কিন্তু 2:30-3টে মানে লাঞ্চের টাইম না, তখন আপনার অ্যাকচুয়ালি বলতে গেলে টিফিনের টাইম চলে আসছে। তো আগে খাওয়া দাওয়ার টাইমটা ঠিক করুন, কোনো বাসি পুরনো খাবার খাবেন না, টেলে ভাজা খাওয়া অ্যাভয়েড করুন। আর আপনি আমাদের এখানে আগে দেখাতে আসুন, আমরা আপনার যে ওই পটি ক্লিয়ার হচ্ছে না বা আপনার যে গ্যাসের সমস্যাটা আছে এটা মেডিসিন ট্রিটমেন্টটা করে ঠিক করে দিই। যখন দেখবেন আপনার পটি ক্লিয়ার হচ্ছে তখন গ্যাস অম্বলের সমস্যা দেখবেন অনেকটা কমে যাবে, আস্তে আস্তে আপনি সুস্থ হয়ে যাবেন, কোনো চিন্তা কোনো কারণ থাকবে না। একদম। আর সবকিছুর জন্য কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করুন। বারংবার এই কথাটা এই জন্যই বলছি, কারণ আপনি ভুল জায়গায় গিয়ে ভুল চিকিৎসা করলে কিন্তু সমস্যাটা আপনারই বাড়বে। সঠিক জায়গায় প্রাকৃতিক উপায় ট্রিটমেন্ট করুন। স্যার এক্ষুনি বলছিলেন আয়ুর্বেদ সব থেকে প্রাচীন একটি শাস্ত্র, যেখানে হয়তো পৃথিবীর অন্যান্য জায়গায় সেভাবে ট্রিটমেন্ট শুরু হয়নি, তখন ক্যান্সারের মতন রোগ নিয়েও কিন্তু আয়ুর্বেদ কিন্তু চিকিৎসা শুরু করে দিয়েছিল। তাই যে কোনো ক্রিটিক্যাল বা ক্রনিক ডিজিজে আয়ুর্বেদ কিন্তু পারে আপনাকে সুরক্ষিত রাখতে, আপনাকে ভালো রাখতে। শুধুমাত্র যোগাযোগের প্রয়োজনীয়তা কিন্তু রয়েছে। আমরা ক্যান্সারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করছিলাম। স্যার আপনি ওই আমাদের লিভার ক্যান্সার নিয়েও আলোচনা করলেন, কারণ লিভারের সমস্যা নিয়ে প্রচুর মানুষ আমাদের কাছে আসে। তো লিভার ক্যান্সার বা সিরোসিস অফ লিভার যাদের হয়েছে তারা সম্পূর্ণভাবে রেহাই পাচ্ছেন, তারা ভালো আছেন আর কি। দেখুন লিভার ক্যান্সারও যখন হচ্ছে আপনার, তখন আপনাকে ফার্স্টে তো আসতে হবে। আপনার ধরুন লিভার ক্যান্সার হয়েছে, কিন্তু আপনি তারপরে কোনো কারণে কোনো না কোনোভাবে স্ট্রেসের জন্য হোক ড্রিঙ্ক করছেন বা স্মোক করছেন। আগে যা দেখতে হবে আপনার কোনো অন্য রোগ আছে কিনা। আপনার ধরুন সুগার প্রেশারও আছে, কোলেস্টেরলও হাই আছে, সাথে আপনার লিভার ক্যান্সার ধরা পড়েছে, তখন আপনার মানে অবশ্যই ফার্স্টের দিকে আসতে হবে আপনাকে। আপনি যদি লাস্টের দিকে আসেন আপনাকে কেউই কিছু করতে পারবে না, এটা পরিষ্কার কথা। এরকম না যে আপনি লাস্টে যে সব বলছেন আমার ঠিক করে দিন, হয় না এরকম ভাবে। আপনাকে বডি তখন জানান দিচ্ছে যে আপনি এবারে এটা খাওয়া বন্ধ করুন বা এটা করা বন্ধ করুন বা এটা করুন, তখন আপনাকে থেমে যেতে হবে। আপনি তারপরে যদি সেইটাই করতে থাকেন, মানে এরকম ব্যাপারটা হলো কি আপনি একদিকে সুস্থ হচ্ছেন, একদিকে আপনি অসুস্থ হওয়ার খাবার খাচ্ছেন। তো এই জন্য আপনি লিভার সিরোসিস যখন ইনিশিয়াল সে ধরা পড়ছে আপনার, তখন অবশ্যই সুস্থ হবেন। আপনি একটু সময় দিতে হবে আপনাকে, 5 মাস, আপনি আস্তে আস্তে সুস্থ হবেন। আপনার সেই ফ্যাটি লিভারটা আস্তে আস্তে কমতে কমতে আবার গ্রেড 1 থেকে মাইল্ড ফ্যাটি লিভার চলে আসবে, বা আপনার একবার ঠিক। কিন্তু আপনাকে শুনতে হবে কথা, আপনার কেন ফ্যাটি লিভার হয়েছে বা কেন লিভার ক্যান্সার হয়েছে। এমনটা নয় যে সবসময় অ্যালকোহল খেলেও হয়, অনেক সময় এরকম হয় নন অ্যালকোহলিক কিন্তু ফ্যাটি লিভার হয়, নন অ্যালকোহলিক কিন্তু ক্যান্সার হয়। সেক্ষেত্রে কি করে আমাদের জিন কাজ করে, আমাদের ডিএনএ কাজ করে, আমাদের বাড়িতে হয়তো কারো ছিল, সেইখান থেকে আপনার ডিএনএ সেই জিনিসটাকে বহন করে নিয়ে আসছে, এটা হতে পারে কিন্তু অনেক সময়। কিন্তু আবার সব ক্ষেত্রে এটা হয় না যে আপনার বাড়ি থেকে বাড়ি আছে মানে আপনার হবে। মানে এই জিনিসটা মানে কনফিউজিং একটা জিনিস, যেটা আপনার কোনো কিছু গ্যারান্টি না। যে কোনো সময় যে কোনো কারো যে কোনো সময় ক্যান্সার হতে পারে, কিন্তু ক্যান্সার হওয়ার আগে আপনি কোনো না কোনো ভাবে বুঝতে পারবেন যে আপনার শরীর খারাপ হচ্ছে না, প্রবলেম হচ্ছে। সেই মুহূর্তটা বুঝতে পারে আপনাকে সাথে চিকিৎসা করতে আসতে হবে। যদি করাতে আসেন, দেখবেন আমরা আশেপাশে শুনতে পাই প্রচুর লোক আছে যারা ক্যান্সার থেকে সুস্থ হয়ে কিন্তু বেঁচে আছে। এরকম অনেক লোকও আছে আয়ুর্বেদে ক্যান্সার থেকে সুস্থ হয়ে বেঁচে আছে। তো এই হচ্ছে ব্যাপার, আপনাকে নিজের মনে সাহস রাখতে হবে, আপনাকে প্রপার ট্রাস্ট করতে হবে আয়ুর্বেদের প্রতি। যদি ট্রাস্ট করেন, যদি মন থেকে মেনে নেন, তো আপনি আয়ুর্বেদে এসে ক্যান্সারের চিকিৎসা করলে আপনি সুস্থ হবেনই হবেন। একদম। আমাদের সঙ্গে পরের বন্ধু আছেন, কে আছেন একটু দেখে নেব। নমস্কার। নমস্কার, হ্যাঁ, কে বলছেন? আমি বলছিলাম কালীঘাট থেকে। কালীঘাট থেকে বলছেন, বলুন কি সমস্যা আছে? সমস্যা আছে মানে আমার প্রচুর মানে গ্যাস অম্বল হচ্ছে, আর মানে খিদেই লাগে না একদম আমাকে। আচ্ছা। আর খাওয়ার পরে মানে পটিটা লাগে। আচ্ছা, খাওয়ার পরে কি হয় বললেন? পটি পাচ্ছে। আচ্ছা, খাওয়ার পরে পাচ্ছে। আচ্ছা, আপনি খাওয়া দাওয়ার টাইম ঠিক আছে, রেগুলার না সেটাও ঠিক নেই? দুপুরে মানে খাওয়াটা একটু টাইমটা ঠিক নেই, নাহলে মানে সকালে ব্রেকফাস্ট আর রাতেরটা। আচ্ছা ঠিক আছে, বলছি আমি, শুনুন। দেখুন আপনার যে সমস্যাটা বলছেন, আপনার খাওয়া দাওয়ার টাইমের ঠিক নেই বলে জিনিসটা হচ্ছে। খাওয়ার পরে পটি পাচ্ছে মানে কি আপনার পেট ফুলে আছে, অ্যাকচুয়ালি আপনার ঠিকঠাক করে গ্যাস সম্বর্ধন হয়ে আছে। এবারে আপনার যখন খাবার খাচ্ছেন তখন অবশ্যই আমাদের সেই খাবার থেকে একটা হচ্ছে, আপনার একটা পেটের মধ্যে বেগ আসছে আপনার। তো আগে খাওয়া দাওয়ার টাইম ঠিক করুন। আপনি যে খাওয়া দাওয়ার পরে একটা প্রপার টাইমে জল খাবেন, এরকম না খেতে খেতে আপনি প্রচুর জল খেয়ে নিন। অনেক আছে খেতে খেতে প্রচুর জল খেয়ে নেন, তাদের কিন্তু অ্যাসিডিটি হয়। তো খেতে খেতে প্রচুর জল খাবেন না, খাওয়া দাওয়ার টাইম ঠিক করুন। গরম টাটকা খাবার খাবেন, বাইরে তেলে ভাজা আপনার ফাস্ট ফুড জাঙ্ক ফুড এগুলোকে অ্যাভয়েড করুন এখন এই মুহূর্তে। আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। রাত্রেবেলা শুতে যাওয়ার আগে এক গ্লাস করে গরম জল খাবেন, সকালে উঠে গরম জল খাবেন। এগুলোতে অনেক সময় কি হয়, গরম জলে পেটটা আমাদের পরিষ্কার হয়। এবার আপনার যে ক্ষেত্রে আমার কন্ডিশন আছে, শুধু এগুলো করলে তো ঠিক হবে না। আপনি আবার এসে আমাদের ন্যাশনাল চেম্বার আছে, চিকিৎসা করিয়ে যান, দেখবেন 1 মাসের মধ্যে আমার গ্যাস অম্বল সেরে গেছে।
একদম তাই যোগাযোগের কিন্তু প্রয়োজনীয়তা রয়েছে। যে কোনো ধরনের ক্রিটিক্যাল বা ক্রনিক ডিজিজে আপনার হোক না কেন সবকিছু ট্রিটমেন্ট কিন্তু আপনি পাচ্ছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে। শুধুমাত্র যোগাযোগ কিন্তু আপনাকে করতে হবে। আজকে ক্যান্সারের দিকটা এই কারণে আমরা আলোচনা করছি যে অনেকের মনে একটা প্রশ্ন থাকে যে সবকিছু ট্রিটমেন্ট তো এনবিপি করছে, কিন্তু ক্যান্সারের মতন একটা ভয়ঙ্কর সমস্যা, তার ট্রিটমেন্ট কি সম্ভব আয়ুর্বেদে? আয়ুর্বেদে অনেক কিছু সম্ভব। একবার এসে আয়ুর্বেদ চিকিৎসকদের সাথে কথা বলুন, পরামর্শ নিন, আপনার রিপোর্টগুলো দেখান, দেখুন তাদের সাজেশনে আপনি খুব ভালো থাকবেন, এটা বিশ্বাস কিন্তু আমাদের রয়েছে। স্যার আরেকটা বিষয় নিয়ে একটু আলোচনা করবো যে মাউথ ক্যান্সার, এটাও একটা খুব মানে খুব ক্রিটিক্যাল একটা সমস্যা। আমরা বিভিন্ন রকম যখন মুভি দেখতে যাই, বিভিন্ন রকমের ছবি দেখি, বা সিগারেটের খোলকেও আমরা বিভিন্ন রকমের ছবি দেখি, আজকে উঠি ভয় পাই। ঠিক কেন হচ্ছে এই ধরনের ক্যান্সার গুলো? ওই তো একটা কারণ হচ্ছে এখন যেমন গভর্নমেন্ট থেকে করে দিচ্ছে যে কোনো সিগারেটের প্যাকেটে বা যে কোনো তামাক জাতীয় দ্রব্যের প্যাকেটে দেবেন ছবি থাকে। একটা কারণ হচ্ছে আপনার অবশ্যই একটা ভাইটাল ওয়ান অ্যান্ড অনলি কারণ হচ্ছে আপনার মাউথ ক্যান্সার হচ্ছে সিগারেট টিগারেট স্মোকিং করা, মানে তামাক যদি প্রোডাক্ট নেওয়া যায়, টোবাকো প্রোডাক্ট নেওয়ার জন্য। সিগারেট কারণ সিগারেট, খৈনি, তামাক, যে কোনো গুঁড়াগু যে কোনো কিছু হতে পারে, সেই জিনিসটা হয়। এটা একটা মেন কারণ। তারপরে আরো কারণ আছে আপনার ধরুন মুখের মধ্যে কোনো কারণে আলসার হয়েছে, কোনো কারণে ঘা হয়েছে, সেই জিনিসটা আপনি প্রপার চিকিৎসা করলেন না। প্রথমে তো আপনার কি হবে, ঘা হবে, প্রথমে আপনার কিন্তু ফার্স্টে ক্যান্সার চলে আসবে না। ফার্স্টে মুখের মধ্যে ইনফেকশন, মুখ যখন ফুলে যাচ্ছে, মুখের এক সাইডে ব্যথা করছে দেখবেন, বা মাড়ি ফুলে যাচ্ছে, দাঁতের যে গাম থাকে গাম ফুলে যাচ্ছে, মুখের মধ্যে সোয়ালোইং হয়, মানে মুখ সোয়ালো ফুলে যাচ্ছে, কথা বলতে ঠিক করে পাচ্ছে, এই জিনিস ফার্স্ট হয়। ফার্স্টে কিন্তু ক্যান্সার চলে যাবে না। তারপরেও আপনি ধরুন সেই মানে খৈনি, দস্তা, জলতা, পান মশলা সব কিছু খেয়ে যাচ্ছেন, কোনো কিছু শুনছেন না, তখন দেখবেন আপনার আস্তে আস্তে ভবিষ্যতে কিন্তু মাউথ ক্যান্সার বা মাউথ আলসার হতেই পারে। এমনি এমনি মাউথ ক্যান্সার সাধারণত হয় না, কারণ এই জিনিসগুলো খাওয়ার জন্য মূলত হয়। সাথে আপনার অন্য কোনো রোগ আছে, ধরুন আপনার প্রেশার সুগার আছে, তখন এটাকে আরো ট্রিগার করে দেয়। প্রেশার সুগার কি করে, সুগার তো অ্যাকচুয়ালি আমাদের শরীরের ইমিউন পাওয়ারটা শেষ করে দেয় বলতে গেলে, আস্তে আস্তে সুগার আপনাকে মেরে ফেলে। তো আপনার সুগার আছে, সাথে আপনি এগুলো করছেন, তখন তো আপনার এই জিনিসটা আরো ট্রিগার হয়ে গেল। মানে আপনার যদি জিনিসটা আস্তে আস্তে বাড়ছিল, আপনার সুগার টুগার থাকলে বা কোলেস্ট্রল থাকলে এটা আরো ট্রিগার হয়ে যায়। তো এই জন্য এইসব কিছু খাওয়া দাওয়া, এই জন্যই গভর্নমেন্ট থেকে বার করে দিয়ে রুলস করে দিচ্ছে যে প্রতিটা সিগারেটের প্যাকেটে আপনার এই ছোট থাকবে, যাতে দেখে লোকের একটা ঘৃণা ভয় লাগে। কিন্তু তারপরে অনেকে শোনে না, অনেকে খায়। তো মাউথ ক্যান্সারের মূলত কারণ হচ্ছে এটাই যে আপনি টোবাকো প্রোডাক্টটা নিজেকে অ্যাভয়েড করুন, প্রসেসড ফুড, বেশি অ্যাডেড সুগার যুক্ত খাবার নিজে খাবেন না, আর মানে রেগুলার আপনি ব্রাশ টাশ করুন, মুখ পরিষ্কার রাখুন। আর মাউথের মধ্যে কোনো আলসার টালসার হলে সেটা তৎক্ষণাৎ ট্রিটমেন্ট করেন, আলসারটাকে ফেলে রাখবেন না, কারণ সেই আলসারটাই ভবিষ্যতে কিন্তু মাউথ ক্যান্সার হতে পারে আপনার। একদম। ক্যান্সারের নাম শুনেই কিন্তু একটা আতঙ্ক, একটা ভয় আমাদের প্রত্যেকের মনে কিন্তু কাজ করে। তাহলে আগাম কি কিছু কাজ করা যেতে পারে যাতে আমরা ক্যান্সারের হাত থেকে রেহাই পেতে পারি? স্যারের থেকে ঠিক এই বিষয়টা একটু শুনে নেবো যে কি এমন পদক্ষেপ নিয়ে চলবো যাতে ক্যান্সারের হাত থেকে আমরা রেহাই পেতে পারি। হ্যাঁ দেখুন, ক্যান্সার একবার হয়ে গেলে সেটা থেকেও রেহাই পাওয়া যায়, আপনি ইনিশিয়াল চিকিৎসা করেন। আর না হলেও সেটা থেকে আপনি চেষ্টা করবেন, ট্রাই করবেন যাতে আপনি ভালো থাকেন। কারণ একটা হতে পারে কি, অনেক সময় জেনেটিক কারণে ক্যান্সার হয়। ধরুন আপনার বাড়িতে কারোর আছে, তার থেকে হচ্ছে, তার থেকে হচ্ছে, তার থেকে হচ্ছে, কিছু করার নেই। এরকম ফ্যামিলি এসছে দেখাতে যে তার ফ্যামিলিতে আছে, পরপর একটা করে একজন কেমন হচ্ছে। কিন্তু এইটা মনে এরকম না যে আপনার কোনো অপশন নেই, আপনি তো ট্রাই করুন, আপনি নিজেকে ভালো রাখুন। আপনি জানেন ফ্যামিলিতে কারো ক্যান্সার আছে, তারপরেও আপনি ড্রিঙ্কিং স্মোকিং করছেন, বা তারপরেও আপনার সুগার হয়ে গেছে কোনো না কোনো কারণে, নিজের আপনার মানে খেয়াল না রাখার জন্য। তো এই জন্য আপনি আগে নিজেকে খেয়াল রাখুন, খাওয়া দাওয়া সব প্রথম থেকে খাওয়া দাওয়া ঠিক করুন। ধরুন যেমন দেখতে পাচ্ছেন যে বাড়িতে কারো হয়ে আছে, তাদের ক্ষেত্রে বলছি আমি, নিজে খাওয়া দাওয়া ঠিক করুন। পেটে দেখবেন গ্যাস সময় যাতে না হয়, যাতে পাইল ফিস্টুলা কোনো রকম রোগ যাতে না হয়, সেরকম ভাবে নিজেকে রাখুন। সুগার, প্রেশার, থাইরয়েড কিছু যাতে না আসে, আপনি নিজেকে সেভাবে যদি রাখতে পারেন, প্রপার খাওয়া দাওয়া করুন, টাইমে প্রপার করুন, বাইরে খাবার দাবার বেশি খাবেন না, এগুলো করে নিজেকে মেনটেন রাখতে হবে, আজ কোনো রোগী আপনার হবে না। এবারে যদি দেখছেন যে আপনার একটা, তো আমাদের টেস্ট হয় নর্মালি, সিইএ বলে টেস্টটা হয়। আপনার যখন দেখবেন বাড়িতে কারোর আছে, তো আপনি ইনিশিয়াল টেস্টটা করে নেবেন, আপনার দেখবেন টেস্টের রেজাল্ট কি আসছে। যদি দেখেন টেস্টের রেজাল্ট নর্মাল আছে, তো কোনো চিন্তার কারণ নেই, আপনি নিজেকে মেনটেন করলে আপনার হবেই না। আর যদি টেস্টের রেজাল্ট কোনো কারণে বর্ডার লাইনের কাছাকাছি আসছে, বা আপনার হতে পারে চান্স আছে, তখন আপনি চিকিৎসা করতে আসুন। আমাদের এরকম পেশেন্ট কিন্তু এসছে যে তার ফ্যামিলিতে ক্যান্সার আছে, তার বাচ্চা যাতে না হয় সেই জন্য তার বাচ্চা দেখাতে নিয়ে এসছে, এরকম কিন্তু এসছে পেশেন্ট আমরা। তো চিকিৎসা করে আমরা দেখেছি, তাকে বলেছি যে হ্যাঁ ভবিষ্যতে হবে না, এখন কোনো চাপ নেই, কিন্তু তুমি কোনোদিনও এগুলো খাবে না, কারণ তোমার একটা অলরেডি চান্স আছে, তুমি তারপরে এগুলো খাওয়া দাওয়া করে তোমার কিন্তু এগুলো হবে। সেই ছেলেটা বাচ্চা ছেড়ে দিল। তো এই হচ্ছে ব্যাপার। তো এই জিনিসগুলো মেনটেন করতে হবে। ক্যান্সার এরকম না যে সবারই হবে বা সবার হতেই হবে, এটা সবাই পেরোবে তা নয়, আবার কবে হবে আপনি সেটা জানেন না। কিন্তু আপনি নিজেকে ট্রাই করুন, ভালোভাবে রাখার জন্য নিজেকে একটা সেফ রাখুন, তাহলে আপনার হবেই না। এবং আমরা যে কেমো রেডিয়েশনের দিকটা দেখি, সবকিছুর প্রয়োজনীয়তা রয়েছে, কিন্তু অনেকেই বলে থাকে কেমো রেডিয়েশন ভীষণ পেইনফুল একটা প্রসেস, আমরা জানিও সেটা, নানা রকমের সাইড এফেক্টও দেখা যায়। তো পেইনলেস ট্রিটমেন্ট কি আমরা এনবিপিতে পাচ্ছি? হ্যাঁ, আমরা তো কেমো রেডিয়েশন কিছু গল্পই আমাদের নেই, আমরা পুরোপুরি মেডিকেশনের উপর জিনিসটাকে ভিত্তি করে করবো। পেইনলেস ট্রিটমেন্ট হবে, কি থেরাপি লাগবে সেটা তখন দেখে বলে দেবো কি থেরাপি লাগবে। কারণ কেমো রেডিয়েশন কি করে, ওটা দেখুন ওর যে কাজটা পুরোপুরি কিন্তু ভুলও না, লজিক্যাল, কারণ ও সেলটাকে নষ্ট করছে। এবারে কি হচ্ছে, সেল তো মিলেমিশে আছে, এরকম তো না যে ধরুন এক বস্তা আলু, তার মধ্যে একটা আলু পচে গেছে, সেই বাকি আলুগুলোকে পচিয়ে দিচ্ছে। ক্যান্সারটাও সেম, একটা কোষ পচে যাচ্ছে, বাকি কোষগুলো নষ্ট করে দিচ্ছে।
তো সেই জন্য আপনাকে দেখতে হবে যাতে ওই একটা কোষকে এবারে ওরা যখন নষ্ট করতে হবে কেমো রেডিয়েশন দিয়ে পুড়িয়ে, তখন তো অবশ্যই পাশের কোষগুলোই যাবে, কোনো না যে আপনার নিজের বাড়িতে ঝামেলা হলে আশেপাশের বাড়িতে ঝামেলা হবে। তো এই হচ্ছে ব্যাপারটা। তো আপনাকে দেখতে হবে এই জন্য কেমো রেডিয়েশন বারণ, অন্য কিন্তু কোনো কারণ না। আপনি করবেন আস্তে আস্তে বডি আপনার উইক হয়ে যাবে, আপনি জানতেও পারবেন না আপনার বডি উইক হয়ে গেছে বলে, হঠাৎ করে দেবেন আপনি কোনো না কোনো দিন আপনার পেশেন্ট পড়ে গিয়ে হোক বা হার্ট অ্যাটাক করে মারা গেছে। তো এই জন্য কেমো রেডিয়েশন না করে আপনি মেডিসিন ট্রিটমেন্ট করলে আপনার কোষটা আস্তে আস্তে মেডিসিন দিয়ে আপনার আস্তে আস্তে নষ্ট করে দেবো, এরকম না যে আপনাকে বাইরে থেকে কিছু পুড়িয়ে টুড়িয়ে কিছু করা হবে। তো এই হচ্ছে ব্যাপার, এটা করলে কিন্তু আপনি সুস্থ হবেন আস্তে আস্তে। তার মানে আমরা মোটামুটি বলতে পারি যে সব প্রকারের ক্যান্সারেরই আমাদের এনবিপিতে মোটামুটি ট্রিটমেন্ট কিন্তু হ্যাঁ, আছে। সব প্রকার ক্যান্সারের আছে, আপনি আর্লি ডিটেকশন হয়ে গেলে আপনি চলে আসুন, সেই রিপোর্ট নিয়ে চিকিৎসা করলে সেরে যাবে। একদম। তবে পাশাপাশি আমাদের এনবিপিতে দুটো ধাপে কিন্তু ট্রিটমেন্ট হয়, একটা হচ্ছে মেডিসিন, দ্বিতীয়ত হচ্ছে পঞ্চকর্মা থেরাপি। আজকাল পঞ্চকর্মা থেরাপি নিয়ে প্রচুর মানুষের মধ্যে কিন্তু একটা কোয়ারি রয়েছে, কৌতূহল বেড়ে যাচ্ছে যে কি বিষয় পঞ্চকর্মা, ব্যাপারটা কি, এটা কি ওই নর্মাল থেরাপির মতন, বা এটা কি সেই ফিজিওথেরাপির মতন কোনো বিষয়, বাকি বিশাল কোনো মেশিন দিয়ে এটা কি কিছু করা হয়, বা অনেক কি ইনজেকশন ফুটিয়ে করা হয়। তো ব্যাপারটা ঠিক কি স্যারের থেকে একটু শুনবো। কোনো পেইনফুল কিছু না, আপনার জাস্ট আমাদের কিছু পদ্ধতি, ন্যাচারাল কিছু থেরাপি, যেখানে আপনার ভালোই লাগবে বলতে পারে, আপনার যে ফিলটা মানে ফিলিং করবেন, আপনি কোনো ব্যথা যন্ত্রণা কিছু নেই, আপনি জাস্ট ভালোই ফিল করবেন, এমনকি দিনের শেষে আপনি ভালো হয়ে যাবেন, কোনো পেনলেস পুরোপুরি। আর ফিজিওথেরাপি অবশ্যই নয়, কারণ এখানে ওরকম বড় বড় যন্ত্রপাতি কোনো গল্প নেই। আমাদের থেরাপিস্ট আছে, সে মানে বেশিরভাগটা বলতে গেলে সে তার হাত দিয়েই করে দেবে। আর আমাদের ধরুন টুকটাক কিছু লাগবে, যেগুলো ধরুন একটা সেদন বক্স লাগে, সেগুলো তো আমি দেখতে পাবেন সেই যে আপনার কোনো এরকম কিছু না যে বিরাট কিছু ব্যাপার আছে আপনাকে একদম মানে আইসিইউর মধ্যে ঢুকিয়ে দেওয়া হবে এই করা, এসব কিছু না, পেনলেস একটা প্রসেস। এমনকি দিনের সাথে আপনার ভালো লাগবে, আপনি জিনিসটা করার পর, আমাদের তো মিনিমাম 15 দিনের হয়, তো 15 দিন পর আপনি নিজেই বলবেন না আমি আগের থেকে আমি নিজেকে এখন ভালো একটা ফিল করছি, আমার মনে হচ্ছে আমার পুরো বডিটা একটা আগের থেকে ভালো ফিল করছে। তো এই জিনিসটা হচ্ছে পঞ্চকর্মা থেরাপি। একদম। এবং পঞ্চকর্মা পদ্ধতি মোটামুটি সব সমস্যার জন্য, নাকি ডক্টর যাদের প্রেসক্রাইব করবে তারাই পঞ্চকর্মাটা না, নেবে? সব সমস্যার জন্য মোটেই নয়, কারণ আপনি এমনি আপনি বডির জন্য পঞ্চকর্মা করতেই পারেন, আপনার ব্যথা হচ্ছে, কিন্তু সব সমস্যার জন্য নয়। আমরা বলে দেবো ফার্স্টেই, যেরকম না যে আপনাকে বলবো হ্যাঁ আপনি আসুন আমরা একের পর লিখে দিচ্ছি, এরকম না। আপনার লাগলে তবেই লিখবো, না লাগলে দেবো না। সবার লাগে না, সবার অনেকের আবার লাগে, যার লাগে না তার দিই না, যার লাগে তাকেই দেওয়া হয়। তো আপনারা এলে দেখতে পাবেন যে ডিফারেন্স তো অবশ্যই আছে, সবার লাগে না জিনিসটা। একদম। আমরা বিভিন্ন রকম দিক নিয়ে কিন্তু আলোচনা করলাম ক্যান্সার সংক্রান্ত, পাশাপাশি একটা ছোট্ট দিক একটুখানি আলোচনা করি স্যার, স্কিনের বিভিন্ন রকমের সমস্যা হয়, ক্রিটিক্যাল কোনো সমস্যা হয়, স্কিনের সমস্যাও কি আমাদের ক্যান্সারের দিকে টার্নওভার হয় আর কি? হ্যাঁ, স্কিনের সমস্যা যদি দীর্ঘদিন ধরে পড়ে থাকে, ধরুন আপনার সোরিয়াসিস হয়েছে, বা আপনার এক্সিমা হয়েছে, বা আপনার ডার্মাটাইটিস হয়েছে, বা আপনার আরো কিছু হয়েছে যেগুলো ধরুন এখনো মধ্যে খুব রেয়ার দেখা যায়, ঠিক আছে, একদম রেয়ার, মানে স্কিনের কিন্তু প্রচুর রকম রোগ আছে। তো আপনি যদি সেই মুহূর্তে স্কিনের চিকিৎসা প্রপার না করেন, আপনি স্কিনের জন্য যে রেস্ট্রিক্টেড ডায়েট আছে সেটা ফলো না করেন, ধরুন গ্লুটেন ফ্রি খাবার, অ্যাডেড সুগার ফ্রি খাবার, এই জিনিসগুলো যদি মেনটেন না করেন, আস্তে আস্তে আপনার সেই জিনিসটাও কিন্তু ক্যান্সার সেল রূপান্তরিত হতে পারে। কারণ ক্যান্সার কোনো রোগ না, ক্যান্সার একটা সেলের রূপান্তর। আপনার বডিটা যখন সেলটা নর্মাল আছে, সেই সেলটা পরে আপনার বডির শত্রু হয়ে যাবে, তখন কি করবে, সে আরো ছড়িয়ে যাবে জিনিসটা, সে আরো চাইবে কি সেই তার মতো সেলটাকে তৈরি করতে। এই জন্য প্রপার টাইমে খাওয়া দাওয়া করুন, প্রপার টাইমে নিজেকে ইয়ে করে রাখুন। স্কিনের সমস্যা মূলত হয় খাওয়া দাওয়া ভুলের জন্য, জল কম খাওয়ার জন্য, এই জন্য নিজেকে মেনটেন করে রাখুন। তো কোনো স্কিনের কোনো ডিজিজ যদি না হয়, হবে না, যদি টুকটাক ডিজিজ হচ্ছে চিকিৎসা করে সেরে যাবে, ক্যান্সার থেকে যাবেই না সেটা। একদম। তাই সমস্যা যাই হোক না কেন, প্রথম থেকে যত্নশীল হন। প্রথম থেকে যদি আপনি যত্নে রাখেন, নিজেকে ভালো রাখেন, নিজেকে ভালোবাসেন, তাহলে কিন্তু কোনো সমস্যা আপনাকে কিন্তু স্পর্শ করতে পারবে না। সে কারণে শুধুমাত্র মেডিসিন, শুধুমাত্র পঞ্চকর্মা না, এনবিপি মানে কিন্তু ভালো একটা ডায়েট চার্ট থাকে, এনবিপি মানে আপনার জন্য ইয়োগা সাজেশন থাকে, এনবিপি মানে প্রত্যেকটা দিন আপনি কিভাবে শুরু করবেন, কিভাবে শেষ করবেন, সারাটা দিন কিভাবে কাটাবেন, প্রত্যেকটা পদক্ষেপ থাকে। এনবিপি মানে কোনো একজন চিকিৎসক নয়, এনবিপি মানে একগুচ্ছ অভিজ্ঞ চিকিৎসক। এবং এনবিপি মানে শুধু কলকাতা ওরিয়েন্টেড ট্রিটমেন্ট নয়, এনবিপি মানে কিন্তু পুরোপুরি ভারতবর্ষ ব্যাপী ট্রিটমেন্ট। কারণ এখন শুধুমাত্র পশ্চিমবঙ্গের কলকাতা বা হাওড়া নয়, পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলাতে আপনারা কিন্তু আমাদের চেম্বার পাচ্ছেন, পশ্চিমবঙ্গের বাইরেও বিভিন্ন জায়গায় কিন্তু আপনারা চেম্বার পাচ্ছেন। শুধুমাত্র আপনারা এনবিপি কে ভালোবাসেন, এবং এনবিপি চিকিৎসকদের একটা কোথাও একটা দায়বদ্ধতা রয়েছে, কোথাও একটা দায়িত্ববোধ রয়েছে যে আপনাদের ভালো করতে হবে। যারা আয়ুর্বেদকে ভালোবাসেন তাদের জন্য সর্বদা কিন্তু খোলা রয়েছে এনবিপির দরজা। আজকে হাতে সময় একদম নিয়ে অনুষ্ঠান থেকে আমরা বিদায় নেব। পরবর্তী অনুষ্ঠানে আবারও দেখা হবে। স্ক্রিনে দেবো আমাদের হেল্পলাইন নাম্বার, অর্থাৎ 9830235527 বা 37 নাম্বার দুটি নোট করতে ভুলবেন না, ফোন করতে ভুলবেন না। ধন্যবাদ জানাবো আপনাদের, ধন্যবাদ জানাবো ডাক্তারবাবুকে। নমস্কার।